ওকে, আমরা মনে হয় যে এখন স্টার্ট করে দিতে পারি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না জোনায়েদ ভাই? জি, পারফেক্ট। ওকে, ওকে। সবাইকে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনারা সবাই জানেন যে প্রোগ্রামটা কিসের। বেসিক্যালি আয়োজন করা হয় আমাদের কমিউনিটি থেকে, এআইএমএল প্রফেশনাল কমিউনিটি বাংলাদেশ। এবং আমরা চেষ্টা করি অন্তত প্রতি মাসে একবার একটা করে এমএল স্যাটারডে আয়োজন করতে। তো এমএল স্যাটারডের পারপাসটা হচ্ছে এখানে বিগিনাররা জয়েন করবেন। তাদের যদি কোনো কোশ্চেন কোয়েরি থাকে বা এমন কোনো কিছু থাকে যা নিয়ে তারা কনফিউশনে আছে, সেটা এখানে উপস্থাপন করবে, তুলে ধরবে। এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে আমাদের প্রফেশনাল মেন্টররা আছেন। তো ওনারা হচ্ছে ওনাদের দিক থেকে কোশ্চেন গুলো অ্যান্সার করবেন। তাহলে আমরা যেহেতু 9টা 5 বেজে গেছে, আমরা স্টার্ট করে দিই। আমি প্রথমেই আমাদের কমিউনিটি গোল নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো। আমাদের কমিউনিটির মেইনলি হচ্ছে 4টা গোল। প্রথমটাই হচ্ছে লোকাল নেটওয়ার্কিং। দেখা গেছে যে আমরা বাংলাদেশে অনেকজন এআইএমএল নিয়ে কাজ করতেছি, অনেকে হচ্ছে শিখতেছি, ইউনিভার্সিটিতে আছি, বা বিশ্ববিদ্যালয়ের বাইরে বা নিজের অফিসের বাইরে অন্য কাউকে এতটা মানে চেনা হয়ে ওঠে না বা পরিচয় হয় না। সেজন্য আমরা অনেক সময় অনেক রকম প্রবলেমে ভুগি। যেমন ফর এক্সাম্পল যদি বলি, আমাদের মধ্যে থেকে কারো একজনের অফিসে একজন নতুন লাগবে, হইতে পারে সেটা এনএলপি এর বা কম্পিউটার ভিশন, এলএলএম, যে কোনো কিছু। এখন আমরা যদি ফর্মালি সার্কুলারের মধ্যে দিয়ে যাই, তাহলে আমাদের কিন্তু প্রায় এখানে এক দেড় 1.5 2 মাস 3 মাসের মতো লেগে যাবে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট সিলেক্ট করতে। অবভিয়াসলি যে ফর্মাল সিলেকশনের মধ্যে দিয়ে যায় বেশিরভাগ কোম্পানি, বাট এমন অনেক সময় হয় যে আর্জেন্ট একজন টিমমেটের প্রয়োজন হয়ে যায়। তো দেখা গেল যে আমাদের যদি একটা নেটওয়ার্কিং কমিউনিটি থাকে বা কমিউনিটি যদি স্ট্রং থাকে, আমরা কিন্তু খুব আর্লি একজন একজনকে রেফার করে দিতে পারবো। কারণ আমরা জানি কে কিরকম, কে কে কি নিয়ে কাজ করতেছে, আহ কে হচ্ছে বা আমার কোম্পানি কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারবে। এইটা হচ্ছে একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে আমরা যদি একসাথে কোনো একদিন বসতে পারি, সেটা মাসে হোক একদিন, 3 মাসে একদিন হোক, আমরা কিন্তু একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। তো এই প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের ফার্স্ট গোল হচ্ছে লোকাল নেটওয়ার্কিং। সেকেন্ড হচ্ছে মেন্টরশিপ অ্যান্ড সাপোর্ট। যে গোলটার জন্য আজকের এই প্রোগ্রামের আয়োজন, এমএল স্যাটারডে। আমরা চেষ্টা করি প্রতি মাসে অন্তত একদিন আমরা যারা প্রফেশনাল আছি তারা একসাথে বসবো এবং যারা বিগিনার আছে তাদের কাছ থেকে আমরা কুয়েরি নিব এবং তাদেরকে একটা শর্ট টাইম মেন্টরশিপ প্রোভাইড করার চেষ্টা করব। থার্ড হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমাদের মেন্টরদের মধ্যে অনেকেরই নিজের রিসার্চ টিম, তারা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছেন। যেমন সুলতানুল ইসলাম অভিভাই আছেন, আমাদের একজন আপু আছেন, আজকে উনি জয়েন করেননি, উনি নেক্সট মান্থে জয়েন করবেন। আরেকজন আছেন হাসনাইন আলী, উনিও আজকে জয়েন করেননি, উনি নেক্সট মান্থে জয়েন করবেন। তো তারা বিভিন্ন রকম বিভিন্ন রিসার্চ টিমে কাজ করেন। তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকে যারা রিসার্চে কাজ করতে চান, টিম পাচ্ছেন না বা হয়তো বা সুপারভাইজার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে মানে আমাদের কমিউনিটির যে সকল মেন্টররা রিসার্চে অ্যাক্টিভলি কাজ করতেছেন তাদেরকে রিচ আউট করতে পারবেন, তাদের সাথে হয়তো বা কাজ করতে পারবেন বা গাইডেন্স নিতে পারবেন। এটা আমাদের থার্ড গোল। আর ফোর্থ গোল হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। দেখা যায় যে যেমন আমরা সকলে পাইথন ল্যাঙ্গুয়েজটা জানি। পাইথন নিয়ে যখন আমরা কাজ করতে যাই, কত শত লাইব্রেরি আমরা ইম্পোর্ট করি। যেমন পাইথন লেখার ফরম্যাটিং ঠিক করার জন্য আছে ব্ল্যাক লাইব্রেরি, পান্ডাস, নামপাই, আরো কিছু। সবকিছু কিন্তু মোটামুটি ফ্রি। কিন্তু এই লাইব্রেরি গুলা আসলে বানায় কে? কার এত প্রয়োজন যে লাইব্রেরি বানালো আবার ফ্রিতে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্রোভাইড করে দিল? এই কোশ্চেনের অ্যান্সারটা কি আমরা আমরা কেউ জানি? বিগিনারদের মধ্যে থেকে আমি চাচ্ছি যে কেউ। এগুলো তো ওপেন সোর্স, যে কেউ কন্ট্রিবিউট করতে পারে। আপনার হচ্ছে
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এগুলো হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন, যেগুলো ওপেন সোর্স কমিউনিটি থেকে বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটরের কাছ থেকে উঠে আসে। বাট দেখা গেলে, আমি এটা আনুমানিক বলছি, আমার কাছে এক্স্যাক্টলি ডেটা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় অ্যামাউন্টের পাইথন লার্নার বা ডেভেলপার তার ক্যারিয়ার হচ্ছে ওপেন সোর্সে অতটা কন্ট্রিবিউট করে না, মানে সরাসরি কোড কন্ট্রিবিউশন, যেটা এশিয়ার অন্যান্য কমিউনিটি করে এবং গ্লোবালি অন্যান্য কমিউনিটি করে। তো আমাদের কমিউনিটির আরেকটা আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউশন করব। এখন এটা বিভিন্ন রকম হতে পারে, যেমন এক্সিস্টিং যত প্যাকেজ আছে বা লাইব্রেরি আছে, আমরা যদি কখনো ওইটা টার্গেট নিয়ে কাজ করি, যে ধরলাম যে ব্ল্যাকে আমরা কন্ট্রিবিউশন করব, বা পাইথনের ডকুমেন্টেশনের জন্য আমরা কন্ট্রিবিউশন করব, যদি আমরা কেউ করি কমিউনিটি থেকে, তখন আমরা এইটা আপনাদের কাছে পৌঁছে দিব যে আমরা এটা নিয়ে কাজ করতেছি, আপনারা কেউ চাইলে এবং যদি এই জিনিসগুলো পারেন তাহলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। এর বাইরে আমরা আরেক ধরনের কন্ট্রিবিউশন করতে পারি, যেমন এখনো বিভিন্ন রকমের প্যাকেজ মানে আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য আছে, পাইথনের জন্য হয়তো বা ওরকম নাই। আমাদের কাছে এরকম কোনো আইডিয়া থাকে, সেক্ষেত্রে আমরা একটা ছোট টিম তৈরি করে আমরা ওইটাতে কন্ট্রিবিউট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ গোল। এখন আমি নেক্সট চলে যাই। আমি একটু আমাদের কমিউনিটি মেন্টরদের ইন্ট্রোডিউস করে দিই খুব অল্প সময়ে। প্রথমে আমার কথা বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌফিকুল হাসান তুষার, আপনারা আমাকে তৌফিক বলে ডাকতে পারেন। আমি বর্তমানে কাজ করছি এনএলপি অ্যান্ড ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে লালাপা ল্যাবসে। আমাদের সাথে আছেন সজিন ভাই, উনি লিড এআই ইঞ্জিনিয়ার হিসেবে টিউলিপ থেকে কাজ করছেন। আমাদের সাথে আছেন সুলতানুল ইসলাম অভি ভাই, উনি পিএইচডি করছেন জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে, ইউএসএ তে। আমাদের সাথে আরো আছেন আব্দুর রাকিব মোল্লা ভাই, উনি আজকে জয়েন করেননি, ওনারা নেক্সট মান্থে জয়েন করবেন। রাকিব ভাই এমএল ইঞ্জিনিয়ার হিসেবে ইউক্লিডেতে কাজ করছেন। সরি। আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন মানসুরা নাজনীন আপু, যিনি লেকচার ছিলেন লালন ইউনিভার্সিটির, বর্তমানে হচ্ছে কাতার ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন। আমাদের সাথে আছেন মাজেদুল ইসলাম ভাই, যিনি এআই প্রোগ্রামার হিসেবে ফিসনোভাতে কাজ করছেন। আরো আছেন আসিফ ভাই, উনি ক্রিয়েটিভ এআই আছেন, এটা একটা জর্ডানের কোম্পানি। আজকে হাসিফ ভাই জয়েন করার কথা, সামহাউ তার পাওয়ার প্রবলেম, এজন্য জয়েন করতে পারেননি। আশা করছি খুব শীঘ্রই জয়েন করবেন। আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন হাসনান আলী ভাই, উনিও নেক্সট মান্থে জয়েন করবেন। উনি বায়োমিতে ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির, রিসেন্টলি উনি মেবি ভিভা সফটে জয়েন করেছেন, আমি শিওর না, আমার একটু চেক করে জানতে হবে আরেকবার। বাট নতুন একটা কোম্পানিতে জয়েন করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আর আজকে আমাদের সাথে আছেন কাজী জুনাইদ ভাই, উনি মার্কেটিং ডেটা অ্যানালিস্ট হিসেবে ইউকের একটা কোম্পানিতে কাজ করছেন। তো আপনাদের ডেটা ডেটা অ্যানালিস্টের বা ডেটা অ্যানালাইটিক্যাল যে কোনো কোশ্চেন থাকলে ভাইয়ের কাছে করতে পারবেন আজকে ইনশাল্লাহ। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের সাথে চারজন ভলেন্টিয়ার আছেন। প্রথমে হচ্ছে শিয়াম ভাই, এরপর আছেন নাবিল ভাই, আমাদের সাথে আছেন তৌফিকুর রশিদ ভাই এবং সুসময় নন্দী ভাই। ওকে, আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি। 9টা 5 স্টার্ট করেছিলাম, প্রায় 15 বেজে গেছে, প্রায় 8 মিনিটের মতো সময় নিয়েছি। তো এখন আর কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি হচ্ছে লাইভ কিউএনএ তে চলে যাব। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমি হচ্ছে এখান থেকে বলবো কথা বলার, তখন আপনার কোশ্চেনটা করবেন এবং মেন্টররা তার অ্যান্সার করবে। আশা করি বুঝতে পেরেছেন। সামহাও যদি কেউ কথা বলতে না পারেন, মাইক্রোফোনের প্রবলেম থাকে, আপনারা টেক্সট বক্সেও লিখতে পারেন, আমরা হচ্ছে আপনাদের কাছে যাব। আর ইন দ্য মিন টাইম, এখানে আমাদের একটা কিউআর কোড দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের বিভিন্ন সোশ্যাল লিঙ্কে কানেক্ট হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন আপডেট পাওয়া এবং আমাদের রিচ আউট করা অনেক সহজ হবে। তাহলে আপনারা হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে ডাকছি। থ্যাংক ইউ।
ওকে, হ্যান্ড রেজ করে আছেন এমডি মাজহারুল, প্লিজ আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে ইন্টারনেটে এত রিসোর্স, আমরা হচ্ছে মেশিন লার্নিং শিখতে চাচ্ছি, তো মানে একদম শুরু থেকে আসলে কিভাবে শিখবো, যদি একটু মেন্টরশিপের ব্যবস্থা থাকলে ভালো হতো, বা হচ্ছে গাইডলাইন যদি দিতেন। ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি চাচ্ছি সজীব ভাইয়ের কাছে। ভাই যদি একটু ক্ল্যারিফাই করতেন। Yeah, sure. Thank you for giving me the floor. And first of all, like it's a very nice to see all the people over here. তো ভাই কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স, আমি তাহলে শিখবো কি? ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন, আপনার মেশিন লার্নিং শেখার জন্য একটা কমন প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে আপনি যেখানেই যাবেন, যেখানেই শুনবেন, সেটাই করবেন। সেটা হচ্ছে প্রথমে একদম বেসিক থেকে ওরা স্টার্ট করতে বলবে যে আপনি আসলে কিছু ম্যাথ শিখে আসেন, দেন হচ্ছে আপনি ছোট ছোট মডেল বানাবেন। যেমন ধরেন একটা ছোট স্মল ক্লাসিফিকেশন মডেল বা একটা রিগ্রেশন মডেল। তারপরে হচ্ছে গিয়া আপনি হচ্ছে একটা ছোট মডেল বানায়, ওটাতে আপনি কিছু প্রেডিকশন করলেন বা ক্লাসিফিকেশন করলেন, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে বড় জিনিসগুলোতে ডাইভ করবেন। এখন সবচাইতে বড় এবং যে বিগ জিনিসটা, যে আসলে হোয়াটস দ্য ডিমান্ড ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট উই নিড টু লার্ন ইন টার্মস অফ স্টার্টিং দ্য মেশিন লার্নিং, এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচাইতে বড় গ্যাপ বিটুইন দ্য নলেজ, যেটা হচ্ছে লার্নার্স এবং রিক্রুটার বা যারা হায়ার করে তাদের জন্য। এখন আমি যদি একদম শুরু থেকে শুরু করি যে অ্যাকচুয়ালি আমরা কি শিখবো, কেন শিখবো অ্যাকচুয়ালি, সেইটা হচ্ছে আমি নর্মালি আপনাকে একটু বলি। আপনি যদি যে কোনো জিনিস শিখতে চান, আপনাকে সেটা নিয়ে হচ্ছে একটা বেসিক ধারণা আগে থাকতে হবে। তো বেসিক ধারণাটা কি, যে আসলে একটা মেশিন লার্নিং জিনিসটা কিভাবে কাজ করে, একটা মেশিন লার্নিং একটা মডেল জিনিসটা কি, এই জিনিসটা কতটুক শেখা দরকার। এখন এইটা শেখার জন্য আপনাকে শুরুতেই যেটা জানতে হবে সেটা হচ্ছে পাইথন বেসিক্যালি। কারণ বাংলাদেশ বা পৃথিবীর আমি যদি 70 বা 80% জিনিসপত্রের কথা চিন্তা করি, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সবাই হচ্ছে পাইথনটা সবচেয়ে বেশি ইউজ করে। তো পাইথনের পরে দেন হচ্ছে আপনি স্টার্ট করবেন যে মেশিন লার্নিং এর প্রসেসটা কি অ্যাকচুয়ালি। দেখেন, আপনি যে কোনো কোম্পানিতে জব করেন, যে কোনো জায়গাতেই যান, যেখানেই বা আপনি একটা রিসার্চ করেন, এর একটা মেশিন লার্নিং এর ফ্লো আছে। ফ্লোটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটা ডেটা ইনজেস্ট করতে হবে। ইনজেস্ট করে ওই ডাটাকে ইউজ করে আপনি একটা মেশিন লার্নিং মডেল আপনি ট্রেন করেন, বা আপনার একটা প্রিটেন্ড মডেলকে আপনি খাওয়ান, সেখান থেকে আপনি একটা রেজাল্ট আউটপুট আনবেন। এই যে একটা প্রসেস, তার মানে আমাদের ফার্স্ট স্টেপটা যে অ্যাকচুয়ালি আমরা ডেটাটাকে ইনজেস্ট করবো কিভাবে, এটা ইনজেকশনটা কিভাবে হবে। এইটা শেখার জন্য ধরেন মাল্টিপল রিসোর্স আছে, যেখান থেকে আপনি শিখতে পারেন যে কিভাবে আমরা যে কোনো সোর্স থেকে ডেটাটাকে ইনজেস্ট করতে পারি। নেক্সট কোশ্চেন আসে হচ্ছে গিয়া, এটা হচ্ছে ফার্স্ট স্টেপের জন্য আপনি ফার্স্টে কিছু সিএসভি ডেটা নিতে পারেন বা নরমাল ডেটা যেগুলো আছে এগুলো নিয়ে আপনি আস্তে আস্তে একটা মডেল, আপনি এরকম কখনোই think করবেন না যে ব্লাইন্ডলি বা কোড কপি। আপনি যখন আপনার বেসিকটা চেষ্টা করবেন, যখন বিল্ড আপ করবেন, তখন আপনার সোললি ফোকাস থাকতে হবে এই জিনিসটা আমি নিজে বানাচ্ছি। ধরুন আপনি শিখেন যে কিভাবে হচ্ছে আপনি সিএসভি ডেটা রিড করতে হয়, আপনি এরকম ধরনের 10টা ফাইল নিয়ে নিজে শিখেন। দেন হচ্ছে ডেটাটা কিভাবে আপনি এক্সপ্লোর করবেন, দেন হচ্ছে আপনি ছোট ছোট 2টা 3টা 4টা মডেল ট্রেন করে আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেন, ঠিক আছে। যখন আপনি আপনার মেশিন লার্নিং এর টোটাল একটা মোটামুটি কনসেপ্ট, কারণ মেশিন লার্নিং ইজ এ ভেরি ভাস্ট ফিল্ড। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি রিগ্রেশনের যত অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম হচ্ছে আমি শিখে ফেলবো, তারপর হচ্ছে আমি নেক্সট স্টেপে যাব, যদি আপনি এটা করতে চান তাহলে আপনার ইনফিনিট লুপের মধ্যে আটকায়া যাবেন। যে লুপটা হচ্ছে আপনি শিখতেছেন ভুলে যাচ্ছেন, শিখতেছেন ভুলে যাচ্ছেন, আপনি কেন শিখতেছেন এটাও জানেন না, এটা শিখে কি করবেন এটাও জানেন না। এই জন্য করতে হবে কি, আপনি ইনিশিয়ালি হচ্ছে কিছু
মডেল গুলা বিল্ড করবেন, ছোট ছোট 10টা 5টা মডেল। আপনি যদি কেগেলে চলে যান, কেগেলে দেখতে পারবেন সুন্দর সুন্দর নোটবুক আছে, ডেটা কিভাবে প্রসেস করতে হয়, বেসিকটা শিখে নেবেন আপনি। যখন আপনি মেশিন লার্নিং সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে, ভালো ধারণা মানে হচ্ছে এইটা যে আপনি জানেন যে একটা মেশিন লার্নিং মডেল কি, একটা মডেল কিভাবে কাজ করে, কিভাবে আমাকে হচ্ছে ডেটা ইনজেস্ট করা যায়, দেন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি মেশিন লার্নিং এর কোন ফিল্ডটাতে আপনি যেতে চান। বেসিক্যালি মেশিন লার্নিং ইজ ভেরি ভাস্ট ফিল্ড। আমি এটা আগেই বলেছি, কম্পিউটার ভিশন আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, ডেটা অ্যানালাইসিস বা প্রেডিকশনের যে পার্টটা আছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একটু লিঙ্কডইনে যান বা কোথাও যান, 10টা কোম্পানিতে দেখেন যে অ্যাকচুয়ালি বর্তমানে সবচেয়ে কারেন্ট ডিমান্ডিং জিনিসটা কি। ফর এন এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন, ঠিক আছে, আপনি যদি চিন্তা করেন যে আহ, আপনি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করবেন, আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কতগুলো কোম্পানি বা কি টাইপ কোম্পানিগুলো মেশিন কম্পিউটার ভিশন নিয়ে কাজ করে। মেশিন লার্নিং যেগুলো আছে আপনার এজেন্ট বিল্ডিং এর যে কোম্পানিগুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। আপনাকে এটা সেট করতে হবে। আপনি যদি চান আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এজেন্ট বিল্ডিং এও আমি এক্সপার্ট হব, কম্পিউটার ভিশনও আমি এক্সপার্ট হব, এতে হবে কি না আপনি কম্পিউটার ভিশনের এক্সপার্ট হবেন না ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এক্সপার্ট হবেন। আলটিমেটলি আপনি দুইটার মাঝখানে ঝুলে থাকবেন, কোনো টেকনোলজি আপনি আয়ত্ত করতে পারবেন না। সো আপনাকে আগে ফিক্স করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোনটা হতে চান। আমি কি আসলে একটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, সেটাকে আমি ডেটা অ্যানালাইটিক্স পার্ট যেগুলো হচ্ছে একদম কোড থেকে মডেল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ মডেল গুলো বানানো হয় এখানে যাব, নাকি আমি কম্পিউটার ভিশনে আগাবো, বা আমি ধরেন যে এজেন্ট বিল্ডিং এর যে জিনিসগুলো আছে বা এলএলএম দিয়ে কাজ করে এখানে যাব। এইটা যদি যখন ফিক্স করে ফেলবেন তখন আপনি ওখান থেকে আপনি কিছু টপিকস গুলা বলতে হচ্ছে যে একটা জিনিস কিভাবে বানাইতে হয়, ঠিক আছে। যে আপনি ছোট একটা মডেল বানাইলেন, মডেল বানানোর পরে বা আপনি একটা থার্ড পার্টি মডেল কিভাবে ইউজ করতেছেন, এটা যখন আপনি শিখতে পারবেন, সেটা কম্পিউটার ভিশনেই হোক বা আপনার ইয়াতেই হোক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই হোক বা ডেটা অ্যানালাইসিসেই হোক, এটা শেখার জন্য হাজার হাজার রিসোর্স আপনি পেয়ে যাবেন। আহ, যখন আপনি একটা রিসোর্স থেকে শিখবেন, শেখার পর আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা এই যে আমি একটা মডেল বিল্ড করেছি, একটা মডেল বানিয়েছি, এই জিনিসটা কিভাবে আমার 10জন ইউজার ইউজ করতে পারে, 10জন ইউজার কিভাবে ইউজ করতে পারবে। যখন আপনি আপনার এই মডেলটা 10জন ইউজার কিভাবে ইউজ করতে পারবে এইটা বুঝে যাবেন, এইটা শিখে যাবেন, যে তখনই হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি রেডি। ইন্ডাস্ট্রি রেডি মানে এইটাই, কারণ আপনি ধরুন অনেক ভালো মডেল বানাইতে পারেন, কিন্তু আপনার মডেলটা কোথায় হোস্ট করতে হবে এটা আপনি জানেন না। আপনি একটা সুপার মডেল বানাইছেন, এই মডেলটা আমার ইউজার বা ক্লায়েন্ট ইউজ করতে পারে না, তাহলে এই মডেলটা দিয়ে করবো কি। একটা কোম্পানি তো আপনাকে নিবে একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে, বা আপনি যদি একটা প্রোডাক্ট বানান সেটা একটা বিজনেস গোল থাকবে ডেলিভার করার জন্য, যে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি। আমি কোম্পানি একটা 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 বিজনেস মাইন্ডেড পিপল কিভাবে চিন্তা করতে পারে। তো টোটাল প্রসেসটাই হবে এভাবে যে আমি শুরুতে একটা বেসিক শিখলাম, বেসিক শেখার পর আমি দেখলাম যে আচ্ছা আমার, কারণ বেসিক আপনি কতটুকু শিখবেন, যতটুকু শিখলে আপনি কাজ স্টার্ট করতে পারবেন বেসিক্যালি, যে একটা ছোট একটা মডেল আপনি বানাইতে পারতেছেন। কারণ মেশিন লার্নিং ইজ এ ভেরি ভাস্ট ফিল্ড। আপনি যদি চিন্তা করেন যে আমি সারা জীবন শিখবো, শিখতেই থাকবো, ওটা হবে না। অ্যাকচুয়ালি আপনাকে শিখতে হবে, কাজ করতে হবে, ওভাবে করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট যেটাই আপনি বলেন, এই একটা প্রসেসের মাঝখান দিয়ে আপনাকে আগাইতে হবে। যেহেতু হাজার হাজার রিসোর্স আছে, রিসোর্সের আপনার কোনো অভাব হবে না টপিক শেখার জন্য। আপনাকে আপনার নিজের একটা রোড ম্যাপ বানাইতে হবে এবং এটা আপনার নিজেকে বের করতে হবে যে আমি কি কি টপিক শিখতে চাই। ফর এন এক্সাম্পল, আমি যদি চিন্তা করি আমি একটা এজেন্ট বানাবো, এখন একটা এজেন্ট বানানোর জন্য বা আমি একটা কম্পিউটার ভিশন মডেল বানাবো, এটা বানানোর জন্য আমার কি দরকার, আমি যদি একটা রিসার্চ করে বুঝতে পারি যে এটার জন্য হচ্ছে আমার একটা ব্যাক এন্ডের মডেল লাগবে, যে মডেলটা রেসপন্স নিয়ে আসবে, এই রেসপন্সটা আমি একটা এপিআই এর মাধ্যমে আমি একটা ইউজারকে সেন্ড করবো যাতে ইউজার দেখতে পারে, বা ডেটাটা নিয়ে আসবো, এই রেসপন্সটা আমি সেভ করব হচ্ছে আমার ডেটাবেজ। এখন একটা মডেলকে এর বেশি তো আপনি কিছু করতে পারবেন না, তাই না। মানে আপনি যদি ইউজ করতে চান, যে ডেটাবেজে ডেটা রাখতেছেন, আপনি হচ্ছে একটা মডেল বানাইছেন, এই মডেলটা ক্লায়েন্ট ইউজ করতেছে, এই যে একটা ফ্লো, এটা শেখার জন্য যখন আপনি চিন্তা করতেছেন আচ্ছা মডেলের জন্য কোন ডেটাবেসটা সবচাইতে বেশি ভালো, এটার কোনো আসলে কারেক্ট অ্যান্সার নেই।
কারণ আপনার ইউজ কেস অনুযায়ী ডিপেন্ড করবে যে কি ধরনের ডেটাবেসটা আপনাকে শিখতে হবে বা কি ধরনের ডেটাবেস আপনি ইউজ করবেন। আপনি একটা বেসিক ডেটাবেস দিয়ে স্টার্ট করেন, যে আমি মঙ্গোডিবিতে যাব ফর অ্যান এক্সাম্পল। আমার মডেলটা রেসপন্স দিচ্ছে, রেসপন্সটা এনে আমি মঙ্গোডিবিতে রাখতেছি, মঙ্গোডিবি থেকে আমার ইউজার দেখতে পাচ্ছে ওরা প্রিভিয়াসলি কি রেসপন্স দিচ্ছে বা কি। এই যে একটা ফ্লো, একটা অ্যাপ্লিকেশন দাঁড় করানোর, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি শিখতে পারবেন, তখন হচ্ছে গিয়ে আপনি নিজে নিজে এক্সপ্লোর করে টেকনোলজি গুলা শেখা স্টার্ট করবেন। সো ফার্স্ট থিং টু লাস্ট, আপনি যদি একটা পুরো প্রসেসের কথা চিন্তা করেন যে হাজার হাজার রিসোর্স থেকে আমি কিভাবে যাব, তাহলে ফার্স্ট হচ্ছে আপনি একটু করে কাজ করবেন, এবং কাজ করার পর আপনি একটু থিঙ্কিং করতে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা ডেলিভারেবল কিনা, বা মানুষ কিভাবে ইউজ করবে, এই জিনিসটার বিজনেস গোল কি, বা এই জিনিসটাকে আমি কিভাবে হচ্ছে একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি, আমি কি হতে চাই, কেন হতে চাই, এই জিনিসটার মার্কেটে ডিমান্ড কতটুকু। এই জিনিসটা যদি আপনি 20 জন মেন্টর কাছে যান, 20 জন 20 রকম কথা বলবে, কারণ 20 জন 20টা ইন্ডাস্ট্রি থেকে আসছে। আপনি যান, আপনি একটু রিসার্চ করেন, মার্কেট ডিমান্ড দেখেন, আপনি নিজে নিজেই বুঝে যাবেন। কারণ এই টোটাল ফিল্ডটাই হচ্ছে একটা ভেরিয়েবল ফিল্ড, এখানে প্রতিদিন নতুন নতুন জিনিসগুলো আসতেছে। তার মানে এই না যে আপনাকে সব জানতে হবে, সব পারতে হবে। আপনি যে জিনিসটা জানেন, যতটুক জানেন, পারফেক্টলি জানেন, এইটা হচ্ছে সবচাইতে বড় জিনিস আপনার জন্য। সো এই যে আমি বললাম যে আপনাকে ফার্স্টে খুবই বেসিক শিখবেন, যেটা একদম না শিখলেই না, যে একটা মডেল কিভাবে কাজ করে, মডেল কিভাবে কাজ করানো যায়। তারপরে হচ্ছে আপনি কাজ করে স্টার্ট করে দিবেন, প্রজেক্টে ইনডাইভ করবেন ভাই। প্রজেক্টে ইনডাইভ না করলে, আপনি যদি প্রজেক্ট বানানো না শিখেন, তাহলে আপনি শুধু শিখেই যাবেন, কখনো কাজ আর করা হবে না। আপনি ছোট ছোট প্রজেক্ট স্টার্ট করে দেন, যে ঠিক আছে আমি একটা চ্যাটবট বানাইলাম, বা আমি একটা আমার ফেস রিকগনাইজার বানাইলাম। এই যে আপনি একটা ফেস রিকগনাইজার বানাইলেন, ইটস এ ভেরি বিগ থিং। কিন্তু যখন আপনি বানাবেন, তখন আপনার বুঝতে হবে অ্যাকচুয়ালি যে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা, একটা রিকগনাইজার কিভাবে কাজ করতেছে। শুনেন, আমি আপনাদেরকে একটা নর্মালি কথা বলি। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেসের মাঝখানে আমি দেখলাম যে একটা ভাই কোশ্চেন করেছেন হচ্ছে এইখানে, যে কোম্পানিজ লুক ইন দ্য সিভি হোয়েন দ্য এমএল ইঞ্জিনিয়ার্স অ্যাকচুয়ালি প্রজেক্টে কোর্স সার্টিফিকেশন মেটার্স। দেখেন, এই যে রোড ম্যাপটার কথা বললাম, আপনি যখন একটা প্রজেক্ট করছেন, ঠিক আছে, আপনি আপনার সিভি 2 পেজ 3 পেজ বাজানোর জন্য আপনি ব্রেন স্ট্রোক প্রেডিকশন, আপনি হচ্ছে হাউস সজীব প্রাইস ভাই, প্রেডিকশন, এগুলো আপনি দিয়ে দিলেন। সজীব ইয়াপ, ভাই, আমি সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। ইয়াপ, আপনারা যারা কোশ্চেন ইয়াপ। করছেন এবং যারা শুনতেছেন, আপনারা কাইন্ডলি একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসুন, একটু নোট নিয়ে নিন। ওকে, আমার মনে হয় যে আপনাদের জন্য এটা ইমিডিয়েট হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভাই, কন্টিনিউ করেন প্লিজ। ইয়াপ, ইয়াপ, শিওর, শিওর। জি, তারপরে আসি যে বললেন যে আসলে আমার সিভিতে কি ধরনের জিনিস। দেখেন, আমি আপনাকেই বলি, বেসিক্যালি একটা ইউনিভার্সিটি লেভেলে আসলে কি পড়ানো হয়। আপনি 10টা এক্সিবুস্ট বানাইলেন, বা এক্সিবুস্ট 10টা প্রজেক্ট বানাইলেন, আপনার হাউস প্রাইস প্রেডিকশন করলো, ব্রেন স্টক প্রেডিকশন করলো, বা একটা জিনিস প্রেডিকশন করলো, ঠিক আছে ভাই। এটা তো বাংলাদেশের 100টা ইউনিভার্সিটিতে যদি মেশিন লার্নিং পড়ে, 100টা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা পারে, 100টা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা জানে। আমি তাহলে আপনাকে কেন নিব? আপনার সিভিটা কিভাবে ওই 10টা ইয়ার চাইতে, রিসোর্সের চাইতে আপনার সিভিটা কিভাবে আগায় থাকবে? হুম, আপনি আপনার সিভিটা ভারী করতে চাইলেন, ভারী করার জন্য আপনি 2 পেজ লাগাইলেন যে আমি একটা ব্রেন স্ট্রোক প্রেডিকশন বানাইছি, বা ধরেন আমি একটা ক্যাট ডগ ক্লাসিফায়ার বানাইছি, এই জিনিস বানাইছি, ওই জিনিস বানাইছি। কিন্তু আপনাকে বুঝতে হবে ভাই, আপনার এই ক্যাট ডগ ক্লাসিফায়ার একটা ইন্ডাস্ট্রিতে কি কাজ করবে, কি কাজ করবে আসলে ইন্ডাস্ট্রি গুলা চাই কি? আপনি একটা ইন্ডাস্ট্রি চাচ্ছে হচ্ছে, আপনি ধরেন একটা চ্যাটবট ফর এন এক্সাম্পল, আপনি হচ্ছেন একজন ফ্রেশার, আপনি যে ক্যাট ডগ ক্লাসিফায়ারটা বানাইছেন, এরকম ক্লাসিফায়ার আপনার ক্লাসে 30 জন বানাইতেছে, 30 জন সবাই বানাইতেছে। তাহলে আপনার সিভি কিভাবে আউটস্ট্যান্ডিং করবে ওই জায়গাটাতে? দ্যাটস দ্য বিগেস্ট কোশ্চেন। এখন আপনি ধরেন একটা ছোট চ্যাটবট বানাইছেন, বা একটা ভয়েস রিকগনাইজার বানাইছেন, যেটা হচ্ছে ভয়েসের থ্রুতে চ্যাট করতে পারে, বা ধরেন ছোট আপনি একটা ওপেন সিভি বা কম্পিউটার ভিশনে বানাইছেন, যেটা হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করতে পারে বা হ্যান্ড জেস্ট ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। এরকম ছোট ছোট আপনি একটা প্রজেক্ট বানাইছিলেন, যেটা আসলে একটা বিজনেস ইউজ কেস আছে, যে ঠিক আছে যে আমি একটা চ্যাটবট বানাইছি, তাহলে একটা কোম্পানির যদি
একটা চ্যাটবট লাগে, সেটা হচ্ছে এই জিনিসটা বানাইতে পারবো, ঠিক আছে। এখন আপনি কি করলেন, এই চ্যাটবট বানানোর জন্য আপনি 10টা লিঙ্কডইন পোস্ট দেখলেন যে সবাই র্যাগ ইউজ করতেছে বা সবাই এলএলএম ইউজ চাচ্ছে, যে আসলে র্যাগ সম্পর্কে নলেজ আছে কিনা। আপনি কি করলেন, ধূপ করে একটা র্যাগ বানায়া একটা অ্যাপ্লিকেশন, আপনি চ্যাট জিপিটি হোক যে কোনো জায়গা থেকে হোক, আপনি কপি টপি করে একটা র্যাগ বানায় ফেলছেন। বানানোর পরে আপনার সিবিটা অন্য সবার চাইতে আউটস্ট্যান্ডিং করতেছে, অন্য সিবি গুলার চাইতে। এইটা হচ্ছে আপনার সিবিটা আউটস্ট্যান্ডিং এর একটা প্রসেস, কিভাবে আপনার সিবি আউটস্ট্যান্ডিং করবে। দেন আপনি গেলেন ইন্টারভিউ প্রসেসে। ইন্টারভিউ প্রসেসে বেসিক্যালি গেলে ধরেন একজন সিটিও লেভেলের লোক থাকবে, বা ধরেন একজন টেকনিক্যাল লিড থাকবে, বা একজন টিম লিড থাকবে। আপনার সিবি এইচআর দেখলো, এইচআর দিয়ে খুব ইমপ্রেস, আরে যা যা চাইছি আমি সবকিছুই তো আছে। এইচআররা ভাই কোনো টেকনিক্যাল গায় না, ওরা টেকনিক্যালিটির কিছুই বোঝে না। ওরা দেখবে র্যাগ চাইছে, আপনার সিভিতে র্যাগ লেখা আছে কিনা, এলএলএম চাইছে, আপনার সিভিতে এলএলএম লেখা আছে কিনা। বেসিক্যালি এই যে আমরা বলি এটিএস ফ্রেন্ডলি, এটিএস ফ্রেন্ডলি, এটিএস ফ্রেন্ডলি সিভি, আসলে এটিএস জিনিসটা কি? এটিএস কাজ করে হচ্ছে, ওরা যে জব ডিসক্রিপশনটা দেয়, ওই জব ডিসক্রিপশনে কিওয়ার্ড গুলা আপনার কিওয়ার্ড, আপনার সিভির কিওয়ার্ডের সাথে ম্যাচ করে। সো ওই ধরনের টেকনোলজি গুলা সরি তো ওই ধরনের টেকনোলজি গুলো যদি আপনার সিভিতে থাকে, আপনার প্রোফাইলটা, আপনার সিভিটা অটোমেটিক শর্ট লিস্টিং হয়ে যাবে। এইচআর আপনাকে কল দিবে, আপনার আগে কাজ পারেন কিনা, কাজ করতে পারেন কিনা, কি পাইছেন, একটা ওভারভিউ নিবে। মানে মনে হবে যে ওরা অনেক কিছু বুঝতেছে, আসলে বেসিক্যালি ওরা কিছুই বুঝে না। হাতে গোনা বাংলাদেশে 10% বা 15% আপনি এইচআর পাবেন যারা টেকনিক্যালি স্কিলড, টেকনিক্যালি সাউন্ড। মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররাই বেসিক্যালি মেশিন লার্নিং বুঝে না, তাহলে ওরা কই থেকে বুঝবে? কোশ্চেন। তো ওরা কি করে, ওরা হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড গুলা দেখলো যে আপনি একটা চ্যাটবট বানাইছেন, র্যাগ বানাইছেন। আর আপনি যদি চিন্তা করেন যে আপনার রেজুমেতে, আপনি একটা রেজুমে দিয়ে সারা পৃথিবীর সব সিভি আপনি ইয়া করে ফেলবেন, মানে সব জবে আপনাকে ডাকবে, এরকম না রে ভাই। আপনি কম্পিউটার ভিশনের জায়গাতে আহ, আপনি দিয়ে রাখছেন হচ্ছে আপনি একজন এনএলপি ডেভেলপার, বা আপনার সিভিটা হচ্ছে এনএলপি ফোকাসড, তাহলে তো ভাই ওই সিভি কাজ করবে না। প্রত্যেকটা জব ডেসক্রিপশনের সাথে আপনি যদি মাইন্ডসেট থাকে এরকম যে আমাকে জব পাইতে হবে, তাহলে ভাই আপনার প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার জন্য একটা করে সিভি বানাইতে হবে, যে আপনি কাজ করছেন ওই কাজগুলো অ্যাকচুয়ালি ওইটার সাথে কিভাবে রিলেটেড, এইটা প্রকাশ করার জন্য। আপনি মেশিন লার্নিং ক্লাসিফিকেশন মডেল বানাইছেন, ভাই এটা সিভিতে সবাই লিখবে ক্লাসিফিকেশন মডেল বানাইছে। অ্যাকচুয়ালি আপনি কি চান, ওই কোম্পানিটা কি চাচ্ছে, এবং আপনার কাজের সাথে ওটা কিভাবে রিলেটেড, এটা যদি একটা কোম্পানির আপনি বুঝাইতে পারেন, তাহলে আপনাকে ওরা ইন্টারভিউতে ডাকবে। আপনি যদি 100টা জবে অ্যাপ্লাই করেন, 80%, 85% আপনার সিভি শর্ট লিস্ট হবে, এবং আপনি ইন্টারভিউ পর্যন্ত যাইতে পারবেন। তো প্রত্যেকটা জবের জন্য আপনাকে হচ্ছে একটা কাস্টমাইজ সিভি আপনি বানাবেন, যদি আপনি জব করতে চান ভাই। আর আপনি যদি ইচ্ছা থাকে এরকম যে 20টা ইন্টারভিউতে আমি 30টা কোম্পানিতে সিভি দিলাম, কেউ না কেউ তো ডাকবেই ভাই, আসলে ডাকবে না। আপনার মতো সিএসসি ইঞ্জিনিয়ার, আপনার মতো সিএসসি পড়া একটা ফ্রেশার বাংলাদেশে 1000, 2000, 3000 আছে। ভাই 3000-এর মাঝখানে আমি আপনার কেন ডাকবো? আর বাংলাদেশে যদি একটা ঝাড়ুদারের পজিশনের জন্য আপনি একটা জব পোস্ট করা হয়, ওখানেও 100 সিভি জমা হয়ে যায়, তাহলে আপনার সিভিটা কিভাবে আউটস্ট্যান্ডিং করবে? এই যে বললাম আপনাকে প্রতিবার সিভি চেঞ্জ করতে হবে, এবং এটা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি যদি 100টা এইচআর ফার্মে যান, আপনি দেখবেন সেটাই, শুধুমাত্র এটা বাংলাদেশ না, এটা আমেরিকা বা সব কান্ট্রিতেই ওরা এইভাবেই করে, ওরা সিভি বানায় আউটস্ট্যান্ডিং করে আরেকটা কোম্পানির কাছে যায়। আপনি তো ভাই এখন ইন্টারভিউ পর্যন্ত গেলেন, আপনাকে কল করলো এইচআর, আপনার সিভি দেখে খুব ইমপ্রেসড, তারপর আসবে আপনার টেকনিক্যাল কোশ্চেন। ওই যে বললাম, আপনি হচ্ছেন কিছু একটা কোনো মতে র্যাক বানাইছেন বা একটা রিট্রিভার বানাইছেন, বানায় ওটা সিভিতে দিয়ে রাখছেন। বেসিক্যালি একটা র্যাক কিভাবে কাজ করে ভাই আপনি বুঝেন না, আপনি শুধু জানেন যে এটা আপনি একটা জিনিস বানাইছেন, এটার নাম হচ্ছে র্যাক, বা এটার নাম হচ্ছে একটা এলএলএম কল দিচ্ছে, এটার নাম হচ্ছে এজেন্ট, ঠিক আছে। তো এই এজেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আপনাকে টেকনিক্যাল লিড বা কেউ কোশ্চেন করলে, আচ্ছা ভাই আপনি যে বানাইছেন এই জিনিসটা আর্কিটেকচার কি, আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না, কারণ আপনি জিনিসটাকে কপি করে নিয়ে আসছেন কোথাও থেকে। আপনি একটা চ্যাট জিপিটি মেরে কোড টোড বসায় কোনো মতো একটা জিনিস করে নিয়ে আসছেন। এখন আপনাকে কোশ্চেন করলে আপনি বলতে পারতেছেন না, এতে হবে কি, আপনি ওই অপরচুনিটি তো হারাবেন, প্লাস ওই কোম্পানি যে আপনাকে কোনোদিন ভবিষ্যতে কল করবে, এই অপরচুনিটিও আপনি হারাবেন। কারণ বেসিক্যালি হয় কি, যে আমরা দেখি যে একটা ইন্টারভিউতে একটা ছেলের ডোমেইন বা টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে, সে নেক্সট একটা পজিশনের জন্য ভালো হইতে পারে, এইচআর থেকে ওনাকে রিচ করে। তো
আপনি যে টেকনোলজি, ভাই আপনার দুনিয়ার সবকিছু জানা দরকার নাই, আপনি যতটুক জানেন ভালো মতো জানেন ওই জিনিসটা কিভাবে কাজ করে, কেন কাজ করতেছে, আর্কিটেকচারটা কি জিনিসটার, অ্যাকচুয়ালি এটা কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে, এই জিনিসটা যদি জানেন, এই জিনিসটা আপনার ক্লাসের 30টা এমএল ইঞ্জিনিয়ারের চাইতে আপনাকে আগায় রাখবে। এই জিনিসটা আপনাকে জানতে হবে। আর দেখেন বাজারে একটা নতুন টেকনোলজি আসলো এমসিপি বা ধরেন এসিপি, এজেন্ট টু এজেন্ট কমিউনিকেশন প্রোটোকল। আমরা ভাই এটা কখনো এক্সপেক্ট করি না যে একটা ফ্রেশার এমসিপি না সবকিছু জানবে, কিন্তু সে যদি জানে যে হ্যাঁ একটা এমসিপি সম্পর্কে ধারণা আছে যে এমসিপি জিনিসটা কি, একটা প্রজেক্টে কাজ করতে গেলে কাজ করতে করতে মানুষ শিখে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। তো আপনি যদি একটা জব ক্র্যাক করতে চান, এমএল শিখতে চান একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি ছোট ছোট প্রজেক্ট দিয়ে স্টার্ট করেন এবং আপনি চিন্তা করেন যে এটার বিজনেস পারপাসটা কি। তারপরে আপনি হচ্ছে যে জিনিসটাই করতেছেন আপনি 100% এফোর্ট দিয়ে ওই জিনিসটা সম্পর্কে ইনডেপথ জানেন। আপনার সবকিছু সম্পর্কে জানা দরকার নেই। আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে 1000টা টেকনোলজি দরকার হয় না। আপনি 10টা টেকনোলজি শিখতেছেন, ওই 10টা ফ্রেমওয়ার্ক, 10টা আপনার লাইব্রেরি, 10টা জিনিস একদম ইনডেপথে শেখেন, যাতে ওইখান থেকে আপনার যেখান থেকে কোশ্চেন করা হোক সবকিছু আপনি জানবেন। মেশিন লার্নিং পজিশন বা এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা চ্যালেঞ্জিং কেন জানেন আপনারা? এইটার সবচাইতে বড় চ্যালেঞ্জিং হচ্ছে কি, আপনি একটা ডেভেলপার পজিশনে গেলে আপনি কিছু কোডিং প্র্যাকটিস দিবে, আপনি কোডিং করবেন, আপনি হচ্ছে অপটিমাইজেশন শিখবেন, কোড অপটিমাইজেশন, এগুলো আপনাকে মেশিন লার্নিং এও করতে হবে। প্লাস আপনার অনেক অনেক থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে যে হাউ দ্য থিংস বিহাইন্ড দ্য সিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। বিহাইন্ড দ্য সিন যদি কিভাবে কাজ করে যদি না জানেন ভাই, আপনি কখনোই একটা প্রোডাকশন গ্রেড জিনিস বানাইতে পারবেন না। আপনি হচ্ছে শেখা এবং শেখা এর মাঝখানে আপনি লুপে পড়ে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে টোটালি আর একটা মেশিন লার্নিং শেখা থেকে স্টার্ট একটা কোম্পানিতে ইন্টারভিউ ল্যান্ডিং করার যে প্রসেস, এটা হচ্ছে সংক্ষেপে একটা প্রসেস। আই গেস আপনার উত্তরটা পেয়েছেন। যদি অ্যাডিশনাল কিছু থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ সজীব ভাইকে এত সুন্দর করে এবং ডিটেলস অ্যান্সার দেওয়ার জন্য। আমার মনে হয় যে মাঝহার ভাইয়ের অ্যান্সার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যাট বক্সেরও দুটা কোশ্চেন ছিল, এই দুইটারও অ্যান্সার হয়ে গেছে। তো আমি এখন নেক্সট জনের কাছে চলে যাচ্ছি। এখানে হ্যান্ড রেজ করার মধ্যে ওয়ানে দেখাচ্ছে মেহেদি আল আসিফ। আপনাকে প্লিজ কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আমার একটা ইয়ে ছিল, আমি অনেক ছিলাম আর কি হ্যান্ড রেইজে। আমার আনফরচুনেটলি হচ্ছে কানেকশনটা নেট ইন্টারনেট যাওয়ার জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফার্স্টে ছিলেন বাট আপনি আবার চলে গিয়েছিলেন, তো এখন থার্ড করেন, আপনি আপনার কোশ্চেনটা করেন, সমস্যা নেই। আমার আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি ইয়াসির আরাফাত। আমার হচ্ছে আমি আসলে ভাইয়া আমি আইটি ফিল্ড হচ্ছে আমি 8 বছর ধরে জব করতেছি আর কি। তো গত হচ্ছে 3-4 বছর থেকে আমি মোটামুটি হচ্ছে আপনার ডেটা সায়েন্স বা এমএলটাকে আমার একটা হবি হিসেবে নিছি। আমি যতটুকু সময় পেতাম টুকটাক করে আপনার ইডিএ এমএল বা হচ্ছে এনএলপি প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেগুলো যেগুলো রিসোর্স পেতাম একটু একটু করে আমি শেখার চেষ্টা করতাম, বা টুকটাক কিছু প্রজেক্টও করছি আপনার হচ্ছে তো যেটা হচ্ছে আমি আসলে চাচ্ছিলাম, আমি যেহেতু 8 বছর জব করে ফেলছি সেক্ষেত্রে আপনার হচ্ছে সরাসরি হচ্ছে এই ফিল্ডে হচ্ছে জবের জন্য সুইচ করাটা আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য আমি আসলে অনেকদিন থেকে খুঁজতেছিলাম এরকম, যেটা হচ্ছে আমি রিমোটলি হচ্ছে আমি একটা কোথাও কন্ট্রিবিউটর বা হচ্ছে লাইক ইন্টার্নশিপ, সেটা মানে আপনার ভলান্টিয়ারি বা যে কোনো হতে পারে আর কি। তো ওই জায়গা থেকে হচ্ছে আমাকে কি একটু গাইড করা যায়, আমার যেটা হচ্ছে আমার প্রসেসটা বা হচ্ছে আমার অ্যাপ্রোচটা কিরকম হলে আমার জন্য এটা ভালো হবে আর কি। আমি হয়তো আমার প্রশ্নটা
ওইভাবে হ্যাঁ, হয়তো বুঝে বলতে পারি নাই। জি আমার মনে হয় যে আমি কিছুটা বুঝতে পারছি। আপনার 8 বছরের এক্সপিরিয়েন্স আইটি সেক্টরে। জি 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 আমি আমি মূলত হচ্ছে আপনার ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি। আর হচ্ছে আমার আমার কাজের ইয়েতে আমি টুকটাক হচ্ছে আপনার ইটিএল ডেটা পাইপলাইনিং নিয়েও কাজ করা হয়েছে। আর হচ্ছে ইডিএ বা ভিজুয়ালাইজেশন যে ইয়েগুলা, এগুলো এগুলা নিয়েও হচ্ছে কাজ করা হয় আর কি। আর এমএল মেশিন লার্নিং বেসড হচ্ছে আমার ওয়ার্ক যে সেখানে হচ্ছে আপনার এমএল রিলেটেড কোনো কাজ হয় না আর কি, বাট হচ্ছে আমি সেলফ লার্নিং আর কি। এগুলা আমি যতটুকু আমার মানে পেরেছি বা হচ্ছে আমার সামনে যে গুলো আসছে ওই জায়গা থেকে আসলে ওই সবসময় শেখার চেষ্টা করি আর কি। তো বাট আমি ইন ফিউচারে হচ্ছে আপনার মেশিন লার্নিং ডেটা সায়েন্স হচ্ছে আমি আমার ক্যারিয়ারটাকে শিফট করতে চাচ্ছি আর কি। তো মানে ওই জন্যই হচ্ছে আসলে আমার পরবর্তী ইয়েটা কিরকম হওয়া উচিত আর কি, সেজন্য একটু পরামর্শ চাচ্ছি আর কি, বা হচ্ছে আমার জন্য কোনটা করণীয়। ওকে, ওকে, বাট আমাকে একটু ফার্স্টে আপনি বলেন তো, আপনি যে কাজগুলো করতেছেন ডেফিনেটলি আপনি ভালো ভালো কাজগুলো করতেছেন। জি 8 বছর কাজ করার পরে আপনি এখন কেন এআইএমএল বা ডেটা সায়েন্সে যেতে চান? আচ্ছা, সেটা হচ্ছে আমি হচ্ছে শুরুর দিকে হচ্ছে আপনার আমার যে জবটা পাওয়া হয়েছিল আর কি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনও হচ্ছে ওটাও আমার পছন্দনীয় জায়গা আর কি। তারপর হচ্ছে আপনার এটাকে কি বলে ডেটা অ্যানালাইসিস, যেহেতু হচ্ছে ডেটা সায়েন্সের সাথে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ডেটা সায়েন্স কিছুটা অ্যাফিলিয়েটেড। তো ওই জায়গা থেকে ডেটা সায়েন্সের যে ইয়েগুলো ওই জিনিসগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগতো। এবং আমার কাছে মনে হইতো না, যেহেতু হচ্ছে আমরা যে ট্রেডিশনাল ডাটাবেস সিস্টেম বা হচ্ছে আমাদের যে সেটার চাইতে তো অবশ্যই হচ্ছে আপনার আপডন বলেন বা হচ্ছে যেটা আপকামিং ওয়ার্ল্ডে হচ্ছে আপনার ডেটা সায়েন্স টেকনোলজি আপনার হচ্ছে আরো বেশি হয়তো বেশি ইফেক্টিভ জিনিস। সেই জন্য আমার এই ইয়েটা আমাকে সবসময় ফ্যাসিনেট করতো। ওই জন্যই হচ্ছে আমি আস্তে আস্তে মানে এই দিকটাতে হচ্ছে শিফট হওয়ার জন্য মানে নিজের মধ্যে একটা তৈরি করছি আর কি। বা যেহেতু আর ওই যে সময় আমি জবে জয়েন করছি বা ওই সময় হচ্ছে আমার কাছে অতটা রিসোর্স অ্যাভেলেবল ছিল না, বা হচ্ছে এই সম্পর্কে আপনার ডেটা সায়েন্স এআই এমএল নিয়ে হচ্ছে আমার ওইরকম কাজ বা জানার আমার জায়গা থেকে হচ্ছে ওইরকম হচ্ছে ছিল না বিদায় ওই সময় হয়তো আমি মানে করতে পারি নাই আর কি। তো পরবর্তীতে ডে বাই ডে যখন হচ্ছে আমার নিজের কাছে রিসোর্স গুলো অ্যাভেলেবল বা হচ্ছে মানে আমি এই জিনিসটা সম্পর্কে জানছি, তখন হচ্ছে আরো আমাকে এই দিকটাতে আরো বেশি আকৃষ্ট করছে আর কি। গ্রেট, গ্রেট ভাই। তবে আমার মনে হয় আপনার কাজের সাথে আমাদের জুনায়েদ ভাইয়ের কাজ অনেকটা মিল আছে। জি বাট আপনি হচ্ছে যেভাবে করে বললেন, আমার জি মনে হয় আপনার ব্যাপারটা নিয়ে আমাদের আলাদাভাবে একদিন বসতে হবে। আপনি, আমি, জুনায়েদ ভাই এবং সজীব ভাই। জুনায়েদ ভাই কিছু অ্যাড করতে চান এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। আমি কি জুনায়েদ ভাইকে জিজ্ঞেস করলাম, জুনায়েদ ভাই আপনি কিছু অ্যাড করতে চান? না না, আমার মনে হয় ভাই, হ্যাঁ উনি যেহেতু লং টাইম ওনার এক্সপিরিয়েন্স ডেটা নিয়ে, হ্যাঁ মোটামুটি আমার কাছে হচ্ছে কিছুটা রেলেভেন্ট, সো কিছু আইডিয়া দিতে পারবো তো। জি ভাই, সেটা হলে ভালো হয়। আমি ভাইয়ের সাথে একটু মানে ডিসকাশন করলাম আর কি আমার জন্য কি করণীয়, বা হচ্ছে যেহেতু হচ্ছে এটাকে কি বলে এটা আসলে হচ্ছে আমাদের আপনার কমিউনিটিটা, এটা আমার কাছে খুব মানে ভালো একটা জিনিস মনে হয়েছে। কারণ হচ্ছে আমি অনেকদিন থেকে হচ্ছে আমাদের দেশের হচ্ছে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন গ্রুপে এরকম হচ্ছে করতেছি
আমি সার্চ করতেছিলাম যে কোনো একটা কমিউনিটিতে কানেক্ট হওয়া যায় কিনা, যেখানে হচ্ছে আসলে হচ্ছে ল্যাকিংস বা হচ্ছে আমার কতটুকু স্কোপ আছে, বা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্য এটা রিলিভেন্ট কিনা, বা হচ্ছে এটা ডিসকাস করার জন্য আর কি। তো আমার কাছে মনে হয় যে এই আপনাদের যে মোটিভটা বা হচ্ছে এটা মানে আমার ওই এক্সপেকটেশনের জায়গা থেকে এটা মানে টোটালি ম্যাচ করতেছে আর কি। সো হোপফুলি আমিও এক্সপেক্ট করতেছি আসলে আমি একটা প্রপার পরামর্শ হচ্ছে একটা এখান থেকে মানে অ্যাকোয়ার করতে পারবো আর কি। না না, ডেফিনেটলি। আর আপনি এতদিন কাজ করার পর আপনার যে কমফোর্ট হয়েছে, এরপরও যে আপনি ডিফারেন্ট কিছু চেষ্টা করছেন, এটাও খুব ভালো। এটা ভাইয়া আমার একটা জিনিস করতে যাচ্ছি আর কি, যেমন হচ্ছে আমি আমি হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রাম, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি হিসেবে আছি আর কি। তো হচ্ছে যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা যখন বিভিন্ন রিপোর্ট জেনারেশনের ক্ষেত্রে করি, বা টুকটাক হচ্ছে আমাদের যে ইয়েগুলো হচ্ছে আপনার রোল বেসড সিস্টেম, বা আমরা সরাসরি হচ্ছে কোনো আমার বেসড অন ডেটা থেকে আমরা করতে পারি একটা জিনিস, একটা মানে এটাকে কি বলে একটা আন্ডারস্ট্যান্ডিং জেনারেট করতে পারি। তো আমি আমার কাজের জায়গা থেকে সবসময় চেষ্টা করছি যে না, আমি তো এটা টিপিক্যাল ট্রেডিশনাল সিস্টেমে করতে পারি, কিন্তু না, আমি ওটাকে বাইপাস করে আমার সময় বেশি লাগতেছে, আমি চেষ্টা করি এটাকে হচ্ছে একটা মেশিন লার্নিং ফরম্যাটের মধ্যে বা একটা মধ্যে একটা প্রেডিকশন করে করার জন্য, যেটা মানে যেহেতু আমি এই জিনিসটাতে ইন্টারেস্ট ফিল করতেছি আর কি। তো ওই জায়গা থেকে মোটামুটি হচ্ছে আমি টেকনোলজি গুলো আমার কাজের জায়গাতেও ইউজ করি আর কি। যেমন আমি যে কোনো একটা কাজ রিলেশনাল ডাটাবেস সিস্টেমে করতে পারতেছি কুইরি করে, আমার যেমন ওরাকল বা হচ্ছে আমি সেই জিনিসটা আবার হচ্ছে ওই পাইথনে হচ্ছে ওই ইডিএ বা ডাটা র্যাংলিং করে ফেলতেছি। এগুলো আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আর কি। এজ ইউজুয়াল আমি প্রিভিয়াস 8 ইয়ার্স এ যে কাজগুলো করছি, হয়তো এটা আমার প্রফেশনাল প্ল্যাটফর্মের জায়গা থেকে বা চাকরির জন্য করা হয়েছে, কিন্তু আমাকে এতটা আকৃষ্ট করে নাই। ওইগুলাকে তখন কাজ মনে হইতো, বাট এটাকে কাজ করা ডেটা সায়েন্স রিলেটেড কাজগুলো মনে হচ্ছে যে না, এটা আসলে তা হবির জায়গা। তো ওই জন্যই আসলে চাচ্ছি যখন হবি আর কাজটা যদি একই সাথে হাঁটে, তাহলে তো হোপফুলি হয়তো মানে ভালো কিছু হবে। তো ওই জন্যই চাচ্ছি আমার কি। না, ডেফিনেটলি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই। আপনি তো মেবি আমাদের হ্যাঁ, সজীব ভাই প্লিজ। প্লিজ গো আহেড। ওকে, ইয়াসির ভাই, আপনি কি আমাদের ডিসকর্ডে আছেন? ভাইয়া আমি হচ্ছে আপনাদের সাথে হচ্ছে লিঙ্কডইনে কানেক্টেড আছি আর কি, লিঙ্কডইনের ইয়েটাতে। আর হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে আমি কানেক্টেড আছি কিনা আপনাদের সাথে আমি আসলে শিওর না। ওকে, আপনি যদি লিঙ্কডইনেও কানেক্টেড থাকেন তাহলে আমাকে একবার পিং কইরেন আজকে বা আগামীকাল, তারপর আমি একটা ওয়ান অন এর ব্যবস্থা করতে পারি কিনা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই একটু কাইন্ডলি যদি আপনাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাড্রেস গুলো হচ্ছে সেখানে শেয়ার করতেন, তাহলে আমরা হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে ইয়ে করতে পারতাম আর কি। ওকে, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর আমাদের একজন হচ্ছে আমাদের অলরেডি ডিসকর্ড সার্ভারটা দিয়ে দিয়েছে, সেখানেও আমাদের সবাইকে একসাথে পাবেন। ওকে, আচ্ছা হ্যাঁ, নেক্সটে চলে যাচ্ছি। মাহাদি আল আসিফ, প্লিজ আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি, প্লিজ গো আহেড। আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, ব্যাচেলর, বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আমি আমার ফিউচার বিএসসি করার পর ক্যারিয়ার করতে চাচ্ছি হলো ডাটা সায়েন্স নিয়ে। এটা আমার হবি বলতে পারেন। আমি আমার ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ থেকে বড় ভাইয়া দেখতে এখানে আমি এটা সম্পর্কে জানতে পেরেছি। তো আমার মনে হয়েছে না, এটা আমি শিখবো এবং পরবর্তী প্রফেশনাল লাইফে এটা নিয়ে আমি কাজ করবো। তো ভাইয়া আমি আমার এখন থার্ড ইয়ার শেষ, ফোর্থ ইয়ার শুরু হবে। তো এখন থেকে আমি কিভাবে আগাতে পারি, প্লাস হলো আমি তার জন্য পাইথনের বেসিক, তারপর মেশিন লার্নিং এগুলো শিখছি। আমি এখন কি কি শিখলে অ্যাপ্লাই পর্যায়ে, সাপোজ প্রজেক্ট বা থিসিস পেপার, মানে অ্যাপ্লাই পর্যায়ে নিজে কিছু করতে পারবো, তার জন্য মেশিন লার্নিংটা কতটুকু শিখতে হবে ডাটা সায়েন্সের জন্য? যদি ভাই একটু বলতেন আমাকে, তাহলে আমার জন্য সুবিধা হতো।
এবং আমি জানতে পারতাম আমার কোন ক্ষেত্রে আসলে কতটুকু শেখা প্রয়োজন। জি ধন্যবাদ। আমরা মনে হয় তৌফিক ভাই আরো কিছু কোশ্চেন নিয়ে নেই একসাথে, কারণ আমার মনে হয় অনেকের সিমিলার টাইপ কোশ্চেন আছে। প্লিজ ভাই কোশ্চেন গুলো যদি। এখানে ভাই একটা চ্যাট বক্সে একটা ইন্টারেস্টিং কোশ্চেন পাচ্ছি। আমার এই কোশ্চেনটা আসলে সবারই একটা থাকে, সেটা হচ্ছে মেহরিন করেছেন। আপনি যদি কভার করে না থাকেন তাহলে করতে পারেন, যে হোয়াট ডু কোম্পানিজ লুক ফর in a CV when hiring a ML engineer? Projects or course certification matter? So একটা ক্লারিফিকেশন থাকতে পারে এখানে যে আমরা এটা answer করে সার্টিফিকেশন আর ফেলছি। সার্টিফিকেট। আচ্ছা, এটা কি কভার হয়েছে তাহলে? হ্যাঁ, চ্যাটের দুইটা অ্যান্সার করা হয়ে গেছে আগে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে কন্টিনিউ করতে পারেন। আর কয়েকটা কোশ্চেন নিয়ে তারপর কন্টিনিউ করতে পারি। ওকে, আমি হচ্ছে খুব স্পেলিংটা অনেক কঠিন। রয়, আপনার কোশ্চেনটা যদি কাইন্ডলি করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যায়? রিদম রয়। ভাইয়া আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি নিয়ে বর্তমানে করতেছি। তো সেপ্টেম্বরের দিকে আমার শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আমি হচ্ছে 8 থেকে 10টা কোম্পানির মতো আর কি জবের জন্য আর কি অ্যাপ্লাই করছিলাম। তো বাংলাদেশে যে জব পোস্ট গুলো আমি মানে আর কি দেখতেছি, তো ম্যাক্সিমাম গুলাতে যে মানে আর কি ওদের যেটা রিকোয়ারমেন্ট থাকে যে ওরা এক্সপিরিয়েন্স চায়। তো আমি তারপরেও আবেদন করছিলাম, আবেদন করার পরও মানে আর কি ওদের যে ফিডব্যাকটা যে আপনার সিভি ঠিক আছে কিন্তু আমরা আর কি একটু এক্সপিরিয়েন্স চাচ্ছি। তো এই বিষয়টা মানে আর কি কিভাবে করব, ট্যাকেল করব, তো এটা আমি বুঝতেছি না। ওকে ওকে, সজীব ভাই, আমরা কি আগের কোশ্চেন আর এই কোশ্চেন অ্যান্সারটা একসাথে দিতে পারি? ইয়া অবভিয়াসলি ভাই, আমি আরো কিছু কোশ্চেন মনে হয়, আমার মনে হয় কি যে আরো কিছু কোশ্চেন নিয়ে নেওয়া দরকার। আমি হচ্ছে এক শর্টে সবকিছু অ্যান্সার করে দিচ্ছি উইদিন 5 মিনিটস। আমার মনে হয় দু একটা কোশ্চেন নিয়ে নিই আমরা। ওকে ওকে, মাসুদ রানা। মাসুদ রানা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো রিসার্চ নিয়ে। সেটা হলো যে নতুন রিসার্চার হিসেবে আমাদের প্রথম যে অসুবিধা হয় সেটা হলো টপিক সিলেকশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে হয়তো অনেকে বলে যে আপনার যেটা ভালো লাগে সেই টপিক চুজ করেন। এখন দেখা যায় যে আমি যে টপিকটা চুজ করলাম দেখা যায় অলরেডি অনেক রিসার্চ হয়ে গেছে, অনেক ভালো পর্যায়ে চলে গেছে। এখন এই ভালো পর্যায়ে চলে গেছে, এখন এইখান থেকে যদি আমি রিসার্চটা বের করতে যাই, তো এই ক্ষেত্রে আমি রিসার্চটা কিভাবে বের করতে পারি? আমাকে তো অবশ্যই একটা কন্ট্রিবিউশন দেখাইতে হবে, বা রিসার্চ কমিউনিটিতে এই পেপারের মাধ্যমে কিছু তো দিতে হবে। সেটা আসলে কিভাবে দিতে পারি? অলরেডি ধরেন যে অনেক ভালো পরিমাণ রিসার্চ হয়ে গেছে সেই টপিকে। ওকে, অভি ভাই, আপনি কি কাইন্ডলি এই কোশ্চেনটা একটু নোট করে রাখতে পারবেন আপনার কাছে? আমরা আর দুইটা কোশ্চেন নেওয়ার পরে আবার রিটার্ন করব। হ্যাঁ ভাই, sure. ওকে, হাসান ইমন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল অ্যাজ এ ফ্রেশার যখন আমরা প্রজেক্ট করব বা করতেছি, তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমাদের নিয়মিত প্রজেক্ট গুলা লিঙ্কডইনে হালনাগাদ করে অ্যাড করতে, একটা পোস্ট করতে। তো এই ক্ষেত্রে আমার কনফিউশন যেটা সেটা হচ্ছে ভাই, পোস্ট যে আমরা প্রজেক্ট সম্বন্ধে যে পোস্ট করব যে আমরা কি কি ফিচার অ্যাড করেছি বা কিভাবে করেছি, তো সেই ক্ষেত্রে কি আমাদের প্রজেক্টের লিঙ্ক অ্যাড করতে হবে, লাইক ওইটা রিপোজিটরি লিঙ্ক? তো আমার এখানে যেটা থট সেটা হচ্ছে ভাই, রিপোজিটরি লিংক অনেক সময় আপলোড করলে মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে অনেকে প্রজেক্ট গুলা কপি করে নিজের নামে চালায় দেয়। তো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমি কি ফলো করতে পারি বা প্রপার ওয়েটা কি? এটাই ছিল কোশ্চেন ভাই, ধন্যবাদ। ওকে, I think Tawfiq bhai is breaking. So Sabrina Masoom, can you please go forward with your question? Sabrina Masoom. জি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? Yep, loud and clear. আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি পিএইচডি নিয়ে। আমি এখন মাস্টার্স করতেছি, সো আমি চাচ্ছিলাম যে সামনে পিএইচডি তে অ্যাপ্লাই করব।
সেক্ষেত্রে আমার রোড ম্যাপটা কি হতে পারে? আর আন্ডারগ্রেডে থাকতে আমি হচ্ছে কিছু কনফারেন্স পেপার আমার স্যারের সাথে পাবলিশ করেছিলাম, মানে খুবই ছোটখাটো কনফারেন্স সেটা। বাট আমার মানে সবসময় একটা কনফিউশন লাগে যে আমার কি কোয়ালিটিটা দরকার নাকি কোয়ান্টিটিটা ম্যাটার করতেছে এখানে। যে আমার মানে মনে করেন আমার 6টা কনফারেন্স পেপার আছে, বাট আমার জার্নাল পেপার একটা আছে, তো ওইটার বেশি ভালো থাকবে নাকি আমি ভালো Q1 র্যাঙ্কে কোনো একটা ভালো 2টা জার্নাল করছে আর একটা কনফারেন্স পেপার করছে বা করিও নাই, নাকি ওইটা বেশি ভালো থাকবে? আর আরেকটা জিনিস ছিল ভাইয়া যে ধরেন আমি যখন কাজ করতেছি, আমি যদি এক্সপ্লোর করি যে IOMG তে একটা পেপার পাবলিশ করছি, আবার স্যাটেলাইট ডেটা নিয়ে কিছু কাজ করলাম, আবার মেডিকেল ইমেজ নিয়ে কিছু করছি, এখন সেগুলো মনে করেন সবগুলাই আমার ওই কনফারেন্স পাবলিকেশনই গেছে। বাট এটা যখন আমি পিএইচডির জন্য একটা প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করব, তখন কি আমার এই মানে প্রোফাইলটা কখন কি উইক দেখাবে যে না মানে সে তো একটা জায়গায় কনসেন্ট্রেটেড, সে তো মানে কয়েক জায়গায় এক্সপ্লোর করতেছে? নাকি আমার যে সদীপ ভাই প্রথমে বলেছিলেন যে একটা জায়গায় নিয়েই মানে একটা জায়গায় পারফেক্ট হওয়ার জন্য একটা যে কোনো ডোমেন, তো আমার অ্যাকচুয়ালি কোন দিকে আগানো উচিত? মানে আমি জাস্ট পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য জানতে চাচ্ছেন, সেখান থেকে আমার নিজের স্কিল ডেভেলপ করার জন্য কি কি করা থাকতে? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ for the questions. I think Ovi bhai will be the best guy for this to answer this question. আর Ovi bhai, আপনি কি নোট ডাউন করেছেন কোশ্চেনটা? হ্যাঁ, সমস্যা নেই, আপনি অ্যান্সার গুলো দিয়েছেন, দেন আমি কথা বলবো। জি জি, ওকে, শিওর, থ্যাংক ইউ। তো আমার মনে হয় আমাদের কোশ্চেন কিউতে আর কোনো কোশ্চেন নেই, সো আমি শুরু থেকে শুরু করি। ইয়াসির আরাফাত ভাইয়ের যে কোশ্চেনটা ছিল যে অ্যাকচুয়ালি উনি 8 বছর জব করেছে, এখন হচ্ছে উনি MLA করতে চাচ্ছে পজিশনটার জন্য, যে সে ইন্টার্নশিপ বা কোনো এরকম বা এখানে সুইচ করতে চাচ্ছে। সো আরাফাত ভাই দেখেন, ইউ আর অলরেডি এক্সপার্ট ইন ডেটাবেস। আপনি একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি অলরেডি ডেটাবেসের উপর এক্সপার্ট। আপনি চাচ্ছেন আপনার এক্সপার্টিসটাকে মেশিন লার্নিং এ গ্রো করতে বা এখানে এক্সপ্যান্ড করতে, প্লাস এই জিনিসটাকে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে নিয়ে যাইতে। এখন আমার হচ্ছে যে এই যে আপনার যে কম্বিনেশন, যে একটা বিগ সাইজ ডেটা বা একটা বড় ডেটা হ্যান্ডেল করা, যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর প্লাস মেশিন লার্নিং, আপনি কি রিসার্চ এই ইন্ডাস্ট্রিগুলো বেশি, এইটা হচ্ছে ফার্স্ট আপনাকে রিসার্চ করতে হবে। একটা কোর সফটওয়্যার ফার্ম, আপনি যদি একটা কোর সফটওয়্যার ফার্মের চিন্তা করেন, একটা কোর সফটওয়্যার ফার্ম হচ্ছে গিয়া ওরা বেসিক্যালি ক্লায়েন্টের প্রজেক্টের উপর বেশি যেটাকে বলে ডিপেন্ডেন্ট থাকে, যে একটা প্রজেক্ট আসছে, ক্লায়েন্ট দিচ্ছে, আমি হচ্ছে এই প্রজেক্টটা করতে চাচ্ছি, তো আমার হচ্ছে এই জিনিসটা জানা দরকার এইটা। কিন্তু আপনি যদি বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যান, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে কি, যাদের মনে করেন কোম্পানির ভিতরে প্রচুর পরিমাণ ইন্টারনাল ডেটা আছে, যাদের একটা হিউজ কনজিউমার বেজ আছে, যারা হচ্ছে এই ডেটাগুলা নিয়ে ক্লায়েন্ট বেজ না, এরা মানে ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট না প্রজেক্টের জন্য, কিন্তু এদের নিজেদের অনেক বেশি ডেটা হ্যান্ডেল করতে হয়। ফর এন এক্সাম্পল, আমি যদি আপনার একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ধরেন রবি বা গ্রামীণ ফোন, বা ধরেন মাজিদ ভাই যে কোম্পানিতে কাজ করে সিসনোভা, বা এরকম সিসনোভা যে সিস্টার কনসার্ন অফ কাজী ফার্ম। তো দেখেন এইসব ধরনের ইন্ডাস্ট্রি গুলার প্রচুর পরিমাণ কনজিউমার আছে, ওদের প্রচুর পরিমাণ ডেটা হ্যান্ডেল করতে হয়, এবং এদের জন্য ওদের যে বিগ ডেটা বলেন বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলেন, এইটা খুবই দরকার হয় ওদের। প্লাস ওরা চায় একটা এমন একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে ওদের ডেটাগুলো হ্যান্ডেল করতে পারবে, প্লাস হচ্ছে বিভিন্ন জিনিসের প্রেডিকশন বেসিস জিনিসপত্র বানাইতে পারবে। যেমন আমার 30টা বা 50টা আউটলেট আছে বাংলাদেশে, এই 50টা আউটলেটের মধ্যে এই আউটলেট থেকে বা ওই আউটলেট থেকে আমার এত পরিমাণ ভালো জিনিস আসতেছে, আমি যদি নেক্সট ডে একটা আউটলেট করতে চাই, আমি কোথায় করতে পারি? এই যে একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস, এইগুলা হচ্ছে সবচাইতে বেশি হয় আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, বা যাদের একটা অনেক বেশি বড় কনজিউমার বেস কোম্পানিগুলো আছে। আপনি যদি ভাই একটু টার্গেট করেন যে আপনি টপ 20টা বা 25টা এরকম কনজিউমার বেস কোম্পানি যারা বাংলাদেশের মধ্যে আছে, এদেরকে খুঁজে বের করা এবং এদের জব পোস্টিং গুলাতে নিয়মিত ট্র্যাক রাখা, যে অ্যাকচুয়ালি
এরা হচ্ছে, কারণ এদের কিন্তু ভাই কোনো ক্লায়েন্টের প্রজেক্ট থাকে না। মানে আপনি যদি চিন্তা করেন 60% বা 50% কেই যে এদের ক্লায়েন্টের কোনো প্রজেক্ট থাকে না, এদের প্রজেক্ট গুলো থাকে নিজেদের মধ্যে। যে অ্যাকচুয়ালি আমি ইন্টারনাল সিস্টেম ডেভেলপ করব, ইন্টারনাল একটা জিনিস বানাবো, ইন্টারনাল একটা বোর্ড বানাবো, আমার ডেটা অ্যানালাইসিসটা দরকার, একটা প্রেডিক্টিভ নেক্সট প্রেডিকশন কি হবে এই জিনিসগুলো দরকার, ইউজারের মুভমেন্ট আমি দেখতে চাই, বা আমি নেক্সট কোন অফারটা ইউজারের জন্য রিলিজ করতে চাই। এই যে জিনিসগুলো আছে ভাই, এগুলো হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলাতে কাজ চলে। তো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোনগুলা? যেগুলোর মাল্টিপল কনজিউমার বেস আছে, যাদের একটা বড় বিজনেস আছে এবং এদের সফটওয়্যারও আছে, যে এরা অপশনালি বা পার্শিয়ালি সাপোর্ট করে আপনার হচ্ছে ইয়াদেরকে, আপনার ক্লায়েন্টদেরকে। তো আপনি যদি কোর ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, যেগুলো একদম কোর সফটওয়্যার ইন্ডাস্ট্রি, যেমন ধরেন আপনার যদি বাংলাদেশ টপ 10টা কোম্পানির কথা বলেন, অপটিমাইজলি আছে, বা ধরেন আপনার থেরাপ আছে, তারপরে আপনার ভিভাসফট আছে, বা এরকম যে কোম্পানিগুলো আছে, এইগুলাতে এই ধরনের অপরচুনিটি কম। কিন্তু যেগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, যেগুলো হচ্ছে ওদেরই অনেক বেশি কনজিউমার, ওদের জন্য এই জিনিসটা খুব বেশি প্লাস পয়েন্ট। কারণ এই ক্ষেত্রে আপনি অন্য সবার চেয়ে আগায় থাকবেন এই কারণে, কারণ আপনার ডেটাবেজের একটা হিউজ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে 8 ইয়ার, যেটা ধরেন 8 বছর কাজ করলে একজন মানুষ প্রায় আর্কিটেকচার লেভেলে চলে যায়। তো এইটা হচ্ছে আপনি চেষ্টা করেন যে ভাই আপনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, যেগুলাতে প্রচুর পরিমাণ ইন্টারনাল ক্লায়েন্ট, যাদের নিজেদের একটা ক্লায়েন্ট বেস আছে বড় প্রোডাক্টের জন্য, ওদেরকে টার্গেট করতে 20টা কোম্পানি এনলিস্ট করেন, এদের জব পোস্টিং গুলো নিয়মিত দেখেন, 20টা কোম্পানিতে আপনি দেখেন এবং আপনি ওদেরকে লেখেন যে আপনার সিভিটা এমন ভাবে মডিফাই করেন যাতে আপনার কাজটা ওরা বুঝতে পারে যে না, এই ভাইয়ের কাজটা অ্যাকচুয়ালি মানে এই অমুকের কাজটা আমাদের কোম্পানির জন্য রিলেটেড। তাহলে আমি বিলিভ করি আপনি যদি 20টা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, অ্যাটলিস্ট 5 থেকে 7টা কোম্পানিতে আপনি ডাক পাবেন। এবং যদি আপনার নলেজ একটু ভালো লেভেলের থাকে তাহলেই, কারণ ওইসব ইন্ডাস্ট্রিতে যারা বসে আছে এদের বেশিরভাগ মানে হচ্ছে ডেটাবেজের উপর এক্সপার্টাইজ থাকে, যারা হচ্ছে মেশিন লার্নিং সম্পর্কে কিছুটা জানে, কিন্তু তারা একটা এক্সপার্ট খুঁজে যে কাজ করতে পারবে। তো এইটা হচ্ছে আপনার জন্য একটা কেরিয়ার পথ হতে পারে, যেটা হচ্ছে আপনি ইজিলি সুইচ করতে পারেন। কিন্তু ভাই আপনি যদি চিন্তা করেন আপনি হচ্ছে ডেটাটাকে একটা এজেন্টিক ফ্লোতে নিবেন, বা আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে অনেক কিছু করবেন, এর জন্য বস আপনাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে। কারণ এখানে আরো শুধুমাত্র ডেটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এখানে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাকে আরো অনেক শিখতে হবে, জন্য আপনাকে অনেক টাইম ইনভেস্ট করতে হবে। তো এইটা থাকবে হচ্ছে আমার সাজেশন অ্যাজ দ্য বিগিনার লেভেল, যে আপনি দেখেন আপনার কেরিয়ার পাথ এভাবে সুইচ করতে পারেন কিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলোতে। তারপরে হচ্ছে একটা আপু কোশ্চেন করেছিলেন যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা হচ্ছে বেশি কাজে লাগে, সার্টিফিকেশন নাকি হচ্ছে আপনার প্রজেক্ট, নাকি হচ্ছে বা অন্যান্য কাজগুলা। অ্যাকচুয়ালি বাংলাদেশের মেশিন লার্নিং ইন্ডাস্ট্রিতে আসলে আপনি কি ধরনের সার্টিফিকেশন দিয়ে আপনি একটা মেশিন লার্নিং কে জাজমেন্ট করবেন? আপনি কি স্ট্যান্ডার্ড কোনো মেশিন লার্নিং এর জন্য স্ট্যান্ডার্ড কোনো সার্টিফিকেশন ভ্যালু অ্যাড করে হচ্ছে আপনার টোটাল প্রজেক্টের 2% অ্যাকচুয়ালি আপনার টোটাল স্কিল বেজে, যে হ্যাঁ ঠিক আছে এই লোকের 10টা সার্টিফিকেশন করা আছে, ঠিক আছে একটু ভালো কাজ জানতে পারে। কিন্তু বাংলাদেশে যারা বিজনেস মাইন্ডেড আইটি ইন্ডাস্ট্রি আছে, এরা বেশি খুঁজবে হচ্ছে রিলেটেড টাইপ প্রজেক্ট গুলা বেশি খুঁজে, যে অ্যাকচুয়ালি যে আমি চাচ্ছি যে আমি ইউজারের জন্য 10টা চ্যাটবট বানাবো, বা ধরেন ইউজারের যে সিস্টেমটা আছে সিস্টেমের মধ্যে একটা প্রোডাকশন সিস্টেমে আমি কিভাবে কাজ করব, বা একটা প্রোডাকশন সিস্টেমে কিভাবে আমি কোনো অবজেক্ট ট্র্যাক করব বা এমপ্লয়ীদেরকে ট্র্যাক করব, এগুলা। তো আপনি যদি চিন্তা করেন যে টোটাল সার্টিফিকেশনের ভ্যালু ইন টার্মস অফ আপনার জবের ক্ষেত্রে, তাহলে অ্যাকচুয়ালি এটা ক্লোজ টু 2 to 5% আপনার অ্যাকচুয়ালি করতে পারে, ভ্যালু অ্যাড করতে পারে। তবে ফ্রেশার লেভেলে যদি আপনি ফ্রেশার হন, তাহলে এইটা আপনার সিভিটাকে অন্য সবার চাইতে একটু ভারী করবে। এটাই হচ্ছে আপনার টোটাল জিনিসটা আর কি। আরেকটা ভাই যেটা কোশ্চেন করেছিলেন যে বিগিনার হিসেবে অ্যাকচুয়ালি বা যে আমি যদি যে বল আপনার তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই, কিভাবে অ্যাড করতে চাই। দেখেন রিলেটিভলি বাংলাদেশে মেশিন লার্নিং ফিল্ডটা আসছে কত বছর ধরে, আপনাকে এটা বুঝতে হবে সবার আগে। কত বছর এই এআই ফিল্ডটা ব্লুম করছে? রিসেন্ট 3-4 বছরে এআই ফিল্ডটা ব্লুম করছে।
আপনার সিভিটা দেখবে, বলবে যে আপনি 10টা প্রজেক্ট করছেন, হ্যাঁ ভালো। ওই যে আমি আপনাকে একটা বললাম যে দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ডেভেলপার গ্রুপ বা একটা ডেভেলপার টিম যখন একটা লোককে খুঁজে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদেরকে যে এক্সপিরিয়েন্স আছে কি নাই, সমস্যা হচ্ছে ভাই আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে, আমি আপনাকে কেন ইঞ্জিনিয়ার হিসেবে নিব? আমি আপনাকে ইন্টার্ন হিসেবে নিব, নিয়ে আপনার পিছনে 6 মাস ইনভেস্ট করবো, কারণ আপনার কাজের পরিধি তো আমি জানি না। আপনাকে আমি 3 মাস ইন্টার্নশিপ হিসেবে নিব, নিয়ে আমি হচ্ছে আপনাকে ওই লেভেলে কাজ করাবো, ঠিক আছে? এখন আপনি ধরেন একটা জব একটা পজিশনের জন্য চাইছে, কারণ বাংলাদেশে, আপনার বাংলাদেশ না পুরো বিশ্বে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ওয়ান অফ দা হাইয়েস্ট পেইড জব গুলোর মধ্যে একটা বর্তমানে। মেশিন লার্নিং বলেন, ডেটা সায়েন্স বলেন, অন্য যাই বলেন, এটা হচ্ছে ওয়ান অফ দা হাইয়েস্ট পেইড। এখন আপনার এক্সপার্টাইজ নলেজ হচ্ছে আপনি এমন কিছু প্রজেক্ট বানাইছেন যেগুলো আপনার ইউনিভার্সিটির কাজের জন্য খুব বেশি ভালো, বা আপনার মানে একটা ফ্রেশার হিসেবে খুব ভালো কাজ, কিন্তু ভাই আপনার এই প্রজেক্ট আমি আমার ক্লায়েন্টকে ডেভেলপ মানে হ্যান্ড ওভার করতে পারবো না। আমি যদি বলি যে ভাই আপনি আমাকে একটা ছোট সিস্টেম ডিজাইন করে দিবেন বা একটা ছোট মডেল বানায় দিবেন যেটা আমার একসাথে 1 মিলিয়ন ইউজার হিট করলে ওটা সাস্টেইন করতে পারবে, এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি ভাই আপনি কি এটা করতে পারবেন? যে আমার 1 মিলিয়ন ইউজার যদি আপনার মডেলটাকে হিট করে, এই মডেলটা আপনার ডেলিভার করতে পারবে? আপনার কোশ্চেন হবে কি না, বেসিক্যালি না, কারণ আপনি ওই লেভেলে কাজই করেন নাই। তাহলে আমার কোশ্চেন হচ্ছে আমি 50,000 টাকা দিয়ে এমন একজন মানুষকে কেন হায়ার করব যে এই জিনিসটা জানে না? তার সাথে ভালো না আমি 15,000 টাকা বা 10,000 টাকা দিয়ে একটা ফ্রেশার হায়ার করে ওকে কাজ শেখায় আমি অ্যাডাপ্ট করবো আমার টিমে, কারণ ও আমার কাজটা সম্পর্কে জানবে, বুঝতে পারবে। তো এই জিনিসটা হচ্ছে ভাই একটা মানে এটা হচ্ছে আপনার আইটি ইন্ডাস্ট্রি বাস্তবতা বেসিক্যালি। এখন আপনি মনে করেন বলতে পারেন যে ফিলোসফিক্যালি যে ভাই আমার কাজের অপরচুনিটি না দিলে আমি কাজ শিখবো কিভাবে? কাজ শেখানোর জন্য ভাই আপনার যেগুলো বাংলাদেশে হাতে গোনা 10 বা 15টা কোম্পানি আছে যারা হচ্ছে অনেক লার্জ স্কেল অপারেট করে, তো ওদের ধরেন 10 জন 20 জনকে এসে কাজ শিখাইলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ফ্যাকচুয়াল বাস্তবতা চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে, ঠিক আছে, যে কিভাবে মনে করেন যে অ্যাকচুয়ালি আমাকে নিবে বা ক্যান নিবে, ঠিক আছে, তাহলে ভাই আমি 50,000 একটা টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার হায়ার করে বা 1 লাখ টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার হায়ার করে আমি তাকে কাজ শিখিয়ে কাজ করাবো? জিনিসটা তো এরকমই, তাই না? আমি যদি একটা বিজনেস পার্সপেক্টিভ চিন্তা করি যে আপনি যে প্রজেক্ট গুলো করছেন এই প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি আমার কোনো কাজে আসবে না, ধরেন একটা পিস অফ পেপার আমি ফেলে দিচ্ছি, তাহলে আপনাকে তো আলটিমেটলি আমার কাজ শিখে আপনাকে অ্যাডপ্ট করতে হবে টিমে, তাই না? আমি একটা ইন্টার্নকে কেন নিব না তাহলে? এই কোশ্চেনটা যদি আপনি আপনার নিজেকে করেন দেখবেন আপনি এর অ্যান্সার খুঁজে পাবেন না, ঠিক আছে? তো বাংলাদেশে ইন্ডাস্ট্রি গুলা যারা আছে বেশিরভাগ 90% বা 80% ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি একটা ইঞ্জিনিয়ারকে 50,000 টাকা মাসে পে করে তাকে কাজ শিখায় কাজ করাবে, এই ধরনের লাক্সারি আসলে বাংলাদেশের 80% ইন্ডাস্ট্রিতে না। এটা আপনি মানেন আর না মানেন, দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি অফ দ্য ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। তো আপনাকে ইন্টার্নশিপ বা ছোট ছোট পজিশন গুলাতে আপনি 3 মাস কাজ করেন, 6 মাস কাজ করেন, সমস্যা নাই, কিন্তু আপনি তো 6 মাস এটা জানেন অ্যাকচুয়ালি ভাই একটা ইন্ডাস্ট্রিতে একটা মডেল কিভাবে কাজ করে আপনি জানেন। 1,000 বা 2,000 ইউজার আসলে আপনি এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে আপনি এটা জানেন, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা আপনার একটা ইন্ডাস্ট্রি রেডি, ঠিক আছে? তো এটাই হচ্ছে হার্শ রিয়ালিটি। আপনাকে বারবার রিক্রুটাররা কেন বলে যে অ্যাকচুয়ালি আমরা আপনাকে নিতে চাচ্ছি না, আপনার সিভি ঠিক আছে কিন্তু আপনার তো এক্সপিরিয়েন্স নাই। তো এক্সপিরিয়েন্সটা কেন দরকার আমি চিন্তা করি ভাই, মানে আমি বুঝতে পেরেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি কাজ না করলে আমার এক্সপিরিয়েন্স হবে না, আমার এক্সপিরিয়েন্স না হলে আমি কাজ পাবো না। এটা হচ্ছে একটা ভাই ইনফাইনাইট ডেডলক। এই ডেডলকটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেই পর্যন্ত সাস্টেনেবল না হবে এর জন্য, এটা আপনি কোনোদিনই আসলেই ডেডলক ভাঙতে পারবেন না। এন্ড দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি, দ্যাটস দ্য রিয়ালিটি। এটা আপনাকে মানতে হবে এবং এটা মেনে আপনাকে আগাতে হবে যে আপনি টুকটাক ছোটখাটো পজিশন গুলোতে আগে 3 মাস 6 মাসের একটা এটলিস্ট বা আপনি রিমোটলি একটা ইন্টার্নশিপ নিতে পারেন কিনা, ঠিক আছে? এইটাই হচ্ছে রিয়ালিটি ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রির। এটা যদি আপনি চিন্তা করেন যে কেন নিবে না, দ্যাটস দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি, যে কেন আপনার এক্সপিরিয়েন্স খুঁজতেছে এইটাই। আরেকটা হচ্ছে যে বলেছিলেন যে আসলে প্রজেক্ট বা যে জিনিসগুলা যে আমি আসলে 3rd ইয়ার বা 2nd ইয়ারে পড়ি, আমি মেশিন ডেটা সায়েন্সে আগাতে চাই, তাহলে আমি কেন অ্যাকচুয়ালি মানে কিভাবে আগাবো? আপনাকে আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি ডেটা সায়েন্সে আগাতে চান না মেশিন লার্নিং হতে চান। আপনি যদি ডেটা সায়েন্স হতে চান, ডেটা সায়েন্স ইজ এ ডিফারেন্ট ফিল্ড, মেশিন লার্নিং ইজ এ ডিফারেন্ট ফিল্ড।
এআই ইঞ্জিনিয়ার ইজ এ ডিফারেন্ট ফিল্ড। আপনার মনে হতে পারে সবাই তো মেশিন লার্নিং এর কাজই করে, এআই এর কাজই করে, কিন্তু যখন আপনি ডেটা সায়েন্টিস্ট হবেন তখন আপনার হচ্ছে ডেটা নিয়ে বেশি অ্যানালাইসিস করতে হবে রাদার দেন ডেলিভারিং এ প্রোডাক্ট টু দ্য ক্লায়েন্ট। আপনি যদি ডেটা সায়েন্টিস্টই হতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনাকে, আপনার সবচাইতে বেশি যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ কেগেইল এ প্র্যাকটিস করা। কেগেইল এ প্রচুর পরিমাণ আপনার ডেটা র্যাঙ্গলিং আছে, ডেটা এক্সপ্লোরেটরি প্রজেক্ট গুলো আছে, যেটা আপনার হচ্ছে কিভাবে ইনজেস্ট করতে হবে, কিভাবে এটা একটা মডেল ট্রেন করাইতে হবে, কিভাবে এগুলোর অ্যানালাইসিস করে একটা ড্যাশবোর্ড বানাইতে পারবেন বা ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন। এগুলোর জন্য হাজার হাজার জিনিসপত্র আপনি কেগেলে পেয়ে যাবেন। তো আপনার জন্য ইটস ডেটা সায়েন্স হ্যাভেন ইজ কেগেল। সো আপনি যদি ডেটা সায়েন্টিস্টই হতে চান তাহলে হচ্ছে আপনাকে কেগেল লাগাইতে হবে, আর যদি আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান দেন আপনাকে লাগাতে হবে ডিফারেন্ট ওয়েতে, যে আপনার একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্ক একটা মডেল কিভাবে বিল্ড করা যায়, এই মডেলটা কিভাবে কোথাও হোস্ট করা যায়, এটা হচ্ছে একটা ডিফারেন্ট পাথ। তো আপনার আগে ঠিক করতে হবে যে আপনি কোনটা করতে চান। যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান দ্যাটস দ্য ডিফারেন্ট পাথ, যদি আপনি মেশিন লার্নিং হতে চান দ্যাটস দ্য ডিফারেন্ট পাথ। সো আমি আশা করবো আপনি আপনার কোশ্চেনটা পেয়েছেন। স্যার আমি এখানে একটু জয়েন করতে চাই, কোশ্চেন করা যাবে? শিওর শিওর প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি যদি এখন মেশিন লার্নিং নিয়ে কোনো প্রজেক্ট করতে চাই, মানে আমি বা কোনো রিসার্চ করতে চাই, কোথাও সাবমিট করবো, তাহলে শুরুটা কিভাবে করব? আমি এজ এ স্টুডেন্ট হিসাবে এখন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখছি, রিসোর্সেস অনলাইন বা কোনো টিচারের হেল্প নিয়ে কিভাবে আমি মানে প্রজেক্ট বা রিসার্চ শুরু করতে পারি? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন ছিল যে অনলাইনে আসলে আমরা হচ্ছি যে বাংলাদেশের কোন টেক থেকে কোর্স করব নাকি বিগিনার হিসেবে একটা রোড ম্যাপ ধরে নিজে নিজে শিখবো। ভাই দেখেন, বাংলাদেশের এআই এমএল রিসার্চ ক্যাপাবিলিটি আমাদেরকে বুঝতে হবে। এমন কোন ফ্রেমওয়ার্ক আছে যেটা বাংলাদেশ থেকে তৈরি হয়েছে? হয় নাই। এমন কোন অ্যালগোরিদম আছে যেটা বাংলাদেশিরা বানাইছে? বানায় নাই। এমন কোন ফ্রেমওয়ার্ক আছে যেটা বাংলাদেশিরা বানাইছে? বানায় নাই। বানাইছে কারা? বানাইছে হচ্ছে গুগল, বানাইকে ওপেন এআই, বানাইকে মিস্ট্রাল, এরা বানায়। তাহলে এই যে আপনি একটা এড থেকে কোর্স করবেন, এই কোর্সের যারা আপনাকে শিখবে ওরা কই থেকে শিখছে? ওরা কই থেকে শিখছে? কোশ্চেনটা হচ্ছে এই জায়গাতে। ভাই ওরা শিখে কই থেকে? ওরা হচ্ছে ওগুলাতে যায়, ওখানে যায়, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আপনার হচ্ছে গিয়া ডকুমেন্টেশন পড়ে ওরা আপনার লেকচার দেওয়ার জন্য ওরা ছোট করে হচ্ছে একটা ইয়া নিয়ে আসে, আপনার হচ্ছে একটা রিসার্চ বা একটা ইনস্ট্রাকশন মেটেরিয়াল নিয়ে আসে। ঠিক আছে, আপনি একটা জিনিস দেখবেন ভাই, যে কোনো একটা টেক কোর্স বলেন যাই বলেন, ওরা সারা জীবন আপনাকে বেসিক শিখাবে, সারা জীবন আপনাকে বেসিক শিখাবে, অ্যাডভান্স আপনার নিজেরই করতে হবে। তাহলে ওরা এই বেসিকটা কোথায় খুঁজে পাইছে? আপনাকে এই জিনিসটা ভাই একটু থিঙ্ক করতে হবে যে আমি একটা কোর্সের পিছনে 40,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা খরচ করব, ওরা আসলে কই থেকে শিখছে? ওরা ডকুমেন্টেশন পড়ে, ওরা বিভিন্ন জায়গাতে সার্চ করে, ওখান থেকে একটা রিসার্চ মেটেরিয়াল তৈরি করে ছোট একটা ডেমনস্ট্রেশন নিয়ে আপনার ক্লাসের এখানে চলে আসে যে ভাই এই হচ্ছে আমি অনেক জানি, অনেক আমি পারি, এটা আমার কাছ থেকে তোমরা শিখো। ঠিক আছে, এরকম কিছুই নেই। আপনাকে এডটেক কোর্স করা কোনো দরকার নাই। ঠিক আছে, যারা তাহলে এডটেকে পড়ে ওরা কই শিখে? বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট গুলা ঘাটাঘাটি করে, একটা নতুন টেকনোলজি আসলে ভাই, একটা নতুন মার্কেটে একটা কিছু আসলে, এক নতুন মেটেরিয়ালস আসলে ওটার জন্য আপনি হাজার হাজার ফ্রি রিসোর্স পাবেন। আর মেশিন লার্নিং এর যদি খুঁজে পাবেন এমন কোনো কিছু ভাই আসলে অনলাইন ছাড়া এক্সিস্ট করে না। তো আমার সাজেশন থাকবে আপনি 50,000 টাকা 40,000 টাকা খরচ করে অ্যাকচুয়ালি আর একটা এডটেক থেকে কোর্স পারচেজ করা দরকার নাই। আপনার যদি বা ডিটারমিনেশন থাকে, আপনার যদি শেখার মেন্টালিটি থাকে যে আমি শিখতে চাই, আমি আসলে জানতে চাই, ঠিক আছে, হ্যাঁ আপনার একটা বেসিক গাইডলাইনের দরকার। সেটা হচ্ছে ভাই আপনি যদি একটু টুকটাক ঘাটাঘাটি করেন, আপনার যদি ক্লোজ কেউ পরিচিত থাকে, আপনি ওখানে গেলে বা আপনি নিজে নিজে একটা গাইডলাইন তৈরি করতে পারেন। আপনি কি শিখতে চান এটা আপনি নিজেই বুঝে যাবেন যদি আপনি স্টার্ট করেন, কিন্তু ওই টাইমটা আপনাকে স্পেন্ড করতে হবে যে আপনি যে শিখতে চান এটার জন্য। ঠিক আছে, তো ভাই আলটিমেটলি যারা কোর্স সেল করে, কোর্স বিক্রি করে, ওরা কিন্তু শিখেই হচ্ছে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট থেকে, বিভিন্ন আরেকটা কোর্স থেকে। আরেকটা কোর্স কোথায় পায়? ওরা ফ্রিতে করে। তো
আপনি যদি শিখতে চান, যদি আপনার রোড ম্যাপ দরকার হয়, অনেক ওয়েবসাইট আছে, ওগুলাতে গেলে আপনি চ্যাটজিপিটি আস্ক করেন যে আমি আসলে এআই শিখতে চাই, কি শিখতে চাই, কিভাবে একটা রোড ম্যাপ, বা আমাকে একটা রোড ম্যাপ দিয়ে দাও, ওই আপনাকে ভাই একটা রোড ম্যাপ দিয়ে দিবে। ও আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে আপনি হচ্ছে টেকনিক গুলা স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি একটা একটা করে সুন্দর মতো দেখা স্টার্ট করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনাকে কি শিখতে হবে, কেন শিখতে হবে, কিভাবে শিখতে হবে। আপনি নিজেকে কোশ্চেন করা স্টার্ট করেন, আপনি আপনার অ্যান্সার নিজে পেয়ে যাবেন। আপনার কারো কাছে যাইতেও হবে না, কোনো এডটেক থেকে কোর্সও পারচেস করতে হবে না। এই হচ্ছে টোটাল এডটেকের সিনারিও, বা বাংলাদেশে যারা কোর্স সেল করে এদের সিনারিও। হ্যাঁ, আপনাকে টুকটাক তো কিছু শিখতে পারবেন, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনি নর্মালি নিজে থেকে শিখতে পারবেন না, টুকটাক এগুলো ভাই 100 একটা কোর্সের যদি আপনি 100% চিন্তা করেন, ওই নলেজটা হচ্ছে আপনার 5% বা 10%। এখন আপনার বুঝতে হবে আপনি 5%-এর জন্য 50,000 টাকা বা 40,000 টাকা দিতে আপনি প্রিপেয়ার কিনা। এটাই তো আই গেস যতগুলো কোশ্চেন ছিল বা যারা করেছিলেন ইন্ডাস্ট্রি রিলেটেড, আই গেস দে গট দেয়ার অ্যান্সার। যদি আস্ক করা থাকে প্লিজ গো আহেড, যে রেস্ট অফ দ্য কোশ্চেন আছে। জি ভাই, আমি মেশিন লার্নিং নিয়ে ভাই একটা কোর্স করতেছি। উনি বলছে যে একটা প্রজেক্ট করে দিবে। আমি এইটুক লার্নিং এ কি আমি কি সাপোজ জব সেক্টরে ঢুকতে পারবো কিনা, কর্পোরেট জব সেক্টরে? আচ্ছা, জি। আর ইমন ভাইয়ের একটা কোশ্চেন ছিল, প্লিজ ভাই আমি সংক্ষেপে 2 মিনিটে শেষ করব। আমার কোশ্চেন হচ্ছে বিগিনার আমরা যখন প্রজেক্ট করব এবং যেটা আমরা লিঙ্কডইনে শোকেস করার জন্য যখন পোস্ট দেব, তো পোস্ট দেওয়ার সময় কি আমরা কি আমাদের গিটহাব রিপোজিটরি অর্থাৎ প্রজেক্ট রিপোজিটরিটার লিংকও শেয়ার করব নাকি শেয়ার করব না, মানে রিলেভেন্ট আসলে কোনটা বুঝতেছিলাম না। আচ্ছা দেখেন, দুজনের কোশ্চেনে ছোট একটা অ্যান্সার করে দেই। জি ভাই, আমি যখন একটা প্রজেক্ট করি, প্রজেক্টের একটা শেয়ার করলে সেই প্রজেক্টটা দেখে আমাকে কোনো রিক্রুটার রিচ করবে কাজের জন্য, এটার পসিবিলিটি আপনার কাছে কত পার্সেন্ট মনে হয়? আমাকে এই কোশ্চেনটা একটু অ্যান্সার করেন ভাই। অ্যাজ এ বিগিনার আমি নিজেও জানি না, কিন্তু সিনিয়ররা যেহেতু বলেন যে তুমি যাই শিখো লিঙ্কডইনে পোস্ট করো, তো সেই পার্সপেক্টিভ থেকে কথাটা বলা ভাইয়া। জি জি জি, ওকে, দ্যাটস গ্রেট। সো জিনিসটা হচ্ছে কি, আপনি যখন আপনার একটা প্রজেক্ট করতেছেন, লিঙ্কডইনে দিচ্ছেন, ঠিক আছে, বা কোথাও দিচ্ছেন, এখন প্রজেক্টটা জিনিসটা বুঝতে হবে যে আপনার প্রজেক্টটা অ্যাকচুয়ালি ওপেন সোর্স কিনা, যে আপনি এখানে কারো কন্ট্রিবিউশন চাচ্ছেন কিনা, চাচ্ছেন না, তাহলে আপনি একটা প্রজেক্ট করছেন, একটা ডেমনস্ট্রেশন করেন, ডেমনস্ট্রেট করে একটা ছোটখাটো ভিডিও ক্লিপ দেন বা কিছু একটা দিয়ে আপনি ওভাবে দিয়ে দেন, কারণ যেহেতু আপনি চাচ্ছেন না আপনার প্রজেক্টটা কপি হোক। আর যদি আমার ইন্টেনশন থাকে যে আমার প্রজেক্টটা আমি করেছি, এই প্রজেক্টটাতে আমি আরেকজন কন্ট্রিবিউটর চাচ্ছি বা দেখুক, ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্ট কেস, যে আমি একটা গিটহাবের লিংক সহ দিয়ে দিলাম। কারণ আপনার পোস্ট দেখবে, আপনার পোস্ট দেখে একটা রিক্রুটার কোড বুঝবে, কোড বুঝে আপনাকে রিচ করবে। এই সিনারিওটা বাংলাদেশের পার্সপেক্টিভে ক্লোজ টু 1 to 5%। অ্যাকচুয়ালি আপনার প্রজেক্ট দেখে আপনাকে রিচ করে কেউ এসে আপনাকে জবের জন্য নিয়ে যাবে। সো এটা হচ্ছে রিয়ালিটি। আপনি যখন জব করবে, কারণ ভাই জিনিসটা কি দেখেন, মানুষ খুঁজে বের করে কখন, যখন ওই রিসোর্স তার কাছে থাকে না। একটা জব পজিশনের জন্য পোস্ট করছি, ওই পোস্টের মধ্যে আমি দেখতেছি আমার কোনো ভালো রিসোর্স আসতেছে না, তাহলে আমি হেড হান্টিং স্টার্ট করব, বা যারা ভালো ভালো আছে, বড় সিনিয়র টিনিয়র আছে বা এরকম আছে, বা যারা আছে এদেরকে আমি রিচ করার ট্রাই করব। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং বা নলেজ শেয়ারিং। আপনার কাজটা আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন। তো এইখান থেকে যে আমি বললাম যে ভাই আপনার এই প্রজেক্টে আপনার এই কাজ দেখে আপনাকে একটা রিক্রুটার রিচ করে আপনাকে নিয়ে যে জব দিবে, এর পসিবিলিটি 1 to 5%। এটা হচ্ছে রিয়ালিটি। তো এটাই আর কি। তখন আপনি যদি চান যে আমার প্রজেক্টে আরেকজন কন্ট্রিবিউট করুক বা কোডটা দেখুক, ঠিক আছে, তাহলে আপনি শেয়ার করতে পারেন। আর যদি চান না, আমি একটা নলেজ বেস শেয়ারিং এর জন্য চাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি মানুষ দেখবে, দেখে আমার একটা কানেকশন বাড়বে, কানেকশন বাড়লে আমি বেশি মানুষকে রিচ করতে পারবো, বা একটা পসিবিলিটি ক্রিয়েট হবে যে কেউ এসে আমাকে নিয়ে যাবে, ওই যে 5%, তাহলে হচ্ছে এটা আপনি করতে পারেন। বাট লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা, লিঙ্কডইনে পোস্ট করা, লিঙ্কডইনে কানেকশন বিল্ড করা, এটা অলওয়েজই আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। কারণ আপনি যদি লিঙ্কডইনে কানেক্টেড না থাকেন, আরে মানে অন্য মানুষজন কি কাজ করতেছে এটা আপনি বুঝতে পারবেন না, প্লাস
অন্য যারা আছে তারা রিক্রুটাররা কি কাদেরকে খুঁজতে সেটাও আপনি বুঝতে পারবেন না। এগুলা যদি করেন তাহলে যে বললাম কন্ট্রিবিউটর চাইলে আপনি পোস্ট করে দিবেন, বা আপনার কোডটাকে যদি চান যে আপনি শেয়ার করতে কমফোর্টেবল তাহলে দিবেন। আর যদি নাম চাই না তাহলে আপনার ছোট আর্টিকেল লিখে একটা ভিডিও টিডিও বা কিছু এরকম যাই শেয়ার করেছেন করে আপনি দিয়ে দিলেন। এক্স্যাক্টলি, ওটা আপনি শেয়ার করে দিয়ে দিলেন। আরেকটা কোশ্চেন ছিল এটার সাথে, যে আমরা যখন রিজিউমি তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু অনলাইন রিজিউমি বানাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি আমাদের গিটহাব লিংক ওইখানে শেয়ার করা উচিত, নাকি একটা ডেমো ভিডিও লিংক, কোনটা? জি হ্যাঁ, আমি আপনাকে বলি ফার্স্ট থিং ফার্স্ট, ঠিক আছে। যে একটা ডেভেলপার হিসেবে আপনার গিটহাব থাকবে এটা এক্সপেক্টেড, এবং আপনি গিটহাব লিংক শেয়ার করবেন এটা এক্সপেক্টেড। যদিও ধরেন আপনার গিটহাব দেখে আমি আপনাকে চাকরি দিব, এটার পসিবিলিটি 20 to 30%। যে ধরেন যদি ফ্রেশার লেভেলে থাকে তাহলে গিটহাব গুলো একটু ঘুরে টুরে দেখে যে অ্যাকচুয়ালি সে কি ধরনের কাজ করছে, বা যদি কোনো রিলেটেড প্রজেক্ট পায় সেটা হচ্ছে সে দেখে। কিন্তু গিটহাব ঘুরে দেখে এটা হচ্ছে খুবই কম বাংলাদেশের পার্সপেক্টিভে, বা দেখেন এরকম না, ঠিক আছে। এটা আমি যদি প্রয়োজন বোধ করি আপনারটা দেখবো, কিন্তু সবসময়ই আপনার কোনো প্রজেক্টের যদি ডেমো দিতে হয় তাহলে আপনি সেটা দিবেন আপনার পোর্টফোলিওতে। আর যদি আপনি গিটহাবের লিংক শেয়ার করতে চান সেটা থাকবে আপনার গিটহাবে। সো আই গেস আপনি আপনার কোশ্চেনটা পেয়েছেন, অ্যান্সারটা পেয়েছেন। জি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। জি, অ্যান্ড রেস্ট যে জিনিসটা আছে আই গেস অভি ভাই বা রেস্ট অফ দা পিপল যারা আছেন, আই গেস ইটস দেয়ার এক্সপার্টাইজ। থ্যাংক ইউ ফর ইউর টাইম গাইস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাই। আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। ওই ভাই আপনার কাছে তো মেবি 2টা নোট চলে গেছে, আপনি যদি কন্টিনিউ করতেন আপনার সাইড থেকে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে যদি হচ্ছে মাসুদ রানার কোশ্চেনটা আছে, মাসুদ রানা কি আছে? জি স্যার, ভালো আছেন? এই তো আছে। আচ্ছা, যে কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমরা যদি একটা টপিক সিলেক্ট করি and আমরা দেখি যে ওখানে আমাদের অনেক কাজ হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে কন্ট্রিবিউশন দিব, জি তাই তো? জি আচ্ছা, এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে আমরা হচ্ছে যখন অনেক কাজ দেখি, এমএল বা এআই রিলেটেড কাজ দেখি, আমরা ইনিশিয়াল দিকে আমরা অনেক সময় হচ্ছে যে অনেক সময় একটা কন্ট্রিবিউশনের দিকে বেশি ফোকাস করি, যেটা হচ্ছে যে আমাদের অ্যাকুরেসি বা F1 স্কোর এই দিকে। আমরা অনেক সময় দেখছি যে অনেক কাজের ক্ষেত্রে অনেকে অনেক ভালো অ্যাকুরেসি তুলে ফেলে, দেন হচ্ছে আমরা ওখানে আবার আর কিভাবে আমরা আরো ভালো রেজাল্ট আনবো এই জিনিসটাতে ফোকাস করি আর কি। তখন আমাদের কাছে মনে হয় যে আমরা ওখানে আর কিছু করতে পারবো না, বা অনেকে হচ্ছে সব ধরনের মডেল ট্রেন করে ফেলছে, আমি ওখানে আর কি করব। আমাদের জিনিসটা মনে হয় যে এরকম একটা প্রবলেম আমরা ফেস করি। কিন্তু আমরা জিনিসটাকে তখন একটু অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে, হ্যাঁ, যে হতে পারে যে অ্যাকুরেসিটা আমাদের এখানে মেইন কন্ট্রিবিউশন না, হতে পারে যে আমরা মডেল সাইজটাকে চিন্তা করতে পারি, যে আমরা যেহেতু ডিপ লার্নিং বা এআই যে মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু স্যার যথেষ্ট ভালো বড় হয়, হ্যাঁ। তো আমরা যদি চেষ্টা করি যে ছোট একটা এক্সাম্পল, যে আমরা একটা অন্য কাস্টম মডেল দিয়ে, ছোট মডেল দিয়ে সেম লেভেলের রেজাল্ট আনতে পারছি, এটাও কিন্তু আমাদের একটা কন্ট্রিবিউশন। আচ্ছা, বুঝতে পারছি কি? এইভাবে কিন্তু আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জিনিসটা চিন্তা করতে হবে, যে কিভাবে আমরা একটা আলাদা কন্ট্রিবিউশন দিতে পারি। এবং আমরা যদি সব কিছু এক্সপ্লোর করার পর দেখি যে আমাদের আসলে এখানে কন্ট্রিবিউট করার মতো কিছু নাই, তাহলে হয়তো আমাদের সিমিলার কোনো কাজে মুভ অন করতে হবে। আচ্ছা। আর স্যার আরেকটা বিষয়, সেটা হলো যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলে আর কি যে আর্কিটেকচার নিয়ে কাজ করতে। এখন এরকম যদি আমরা চিন্তা করি যে সবাই যদি শুধু আর্কিটেকচার নিয়ে কাজ করে, তাহলে তো একটা কাজ অনেক দূর চলে যায় সবাই যদি করে, কারণ একটা কাজে তো অনেক মানুষ রিসার্চ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আর কি বলে যে নতুন আর্কিটেকচার করো, অথবা আর্কিটেকচার দিকে ফোকাস দাও, একটু চেঞ্জ করো। তো আসলে কি এরকমই হওয়া উচিত? রিসার্চ তো অনেকভাবেই হয়, অনেকভাবেই তো মানুষ রিসার্চ অনেকভাবে হয়ে থাকে, এখন জিনিসটা ডিফারেন্ট করে যে আপনি যে রিসার্চ প্রবলেমটা নিয়ে কাজ করছেন ওখানে আসলে কি গুরুত্বপূর্ণ। আপনাদের যখন আমাদের এই যে সেম কথাটাই যখন বলা হয়, আমাদের প্রফেসররা বলে বা যে কেউ বলো যে আমাদের একটা কাস্টম আর্কিটেকচার বানানোর জন্য, ওরা হয়তো ওটাতেই তখন ফোকাস করতেছে। আমরা অন্যভাবে জিনিসটা চিন্তা করতে পারি, যখন যেমন অনেক প্রবলেম থাকবে যেখানে আর্কিটেকচারটা ইম্পর্টেন্ট থাকবে না, তাই না? সো ওই প্রবলেম গুলো নিয়ে যদি আমরা কাজ করি তখন আসলে এই সমস্যাটা থাকবে না। কিন্তু ইনিশিয়াল ক্ষেত্রে আমরা এই জিনিসটা ট্রাই করি যে আমরা যেন একটা কাস্টম মডেল বানাতে পারি, এটাও একটা ভালো স্কিল থাকে। তো সবাই এই জিনিসটা দিয়ে শুরু করার ট্রাই করি আর কি।
আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ছিল, সেটা হলো সাপোজ আমি আর্কিটেকচার লেভেলে গেলাম না বা অ্যাকুরেসির দিকেও গেলাম না, আমি একটা হয়তো প্রবলেম পাইছি, বলতে আমি অনেকগুলো রিসার্চ ঘাটাঘাটির পরে আমি দেখলাম যে রিয়েল লাইফের সিনারিতে এই জিনিসটা এখনো কেউ কভার করে নাই। এখন আমি যদি এটা কভার করতে যাই, দেখা যাচ্ছে যে আমার মডেলের অ্যাকুরেসি কমে আসতেছে, কিন্তু আমার ওই প্রবলেমটা সলভ হয়েছে, কিন্তু অন্যরা এখনো ওইটা এক্সপ্লোর করে নাই, কিন্তু রিয়েল লাইফে আসলে ওটা ওই মডেল গুলা ফেস করবে। তো এই ক্ষেত্রে অ্যাকুরেসিটা কমলে কি কোনো সমস্যা হয়? আপনার কাছে যদি মনে হয় যে প্রবলেমটা অনেক নোভেল একটা প্রবলেম, নোভেল একটা এরিয়াতে আপনি কাজ করতেছেন, এখানে ইনিশিয়াল ক্ষেত্রে অ্যাকুরেসি কম থাকতে পারে এবং ইনিশিয়াল ক্ষেত্রে অ্যাকুরেসি কমই থাকে, তাই না? আচ্ছা এটা সমস্যা না। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের তো একটা লিটারেচার রিভিউ দিতে হয়, তো এই ক্ষেত্রে আমার যে অ্যাকুরেসিটা আছে, আমি যদি এর থেকে বেশি অ্যাকুরেসির পেপার গুলো ইনক্লুড করি, সেক্ষেত্রে কোনো ব্যাড ইফেক্ট আছে? না, আপনার তো সেম পেপার হবে না। আপনি তো বললেন আপনার কাজটা যেহেতু নোভেল হয়, তাহলে তো সিমিলার লিটারেচার থাকবে না, আশেপাশের কোনো পেপার থাকবে এবং ওগুলোর ক্ষেত্রে রেজাল্ট তো ভালো থাকবে, কারণ ওগুলো বেশি এক্সপ্লোর হয়েছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো এই রিসার্চ টপিক সিলেকশনের ব্যাপারে, যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন রিসার্চ টপিকটা নিয়ে কাজ করলে আর কি ভালো ফলাফল পাওয়া যাবে, বা কোনটা বর্তমানে ভালো ইয়াতে আছে, রিসার্চে আছে। কারণ অনেক ওল্ড টপিক নিয়ে কাজ করলে দেখা যায় কি অনেক ইস্যু ফেস করতে হয়, যেটা স্পেশালি দেখা যায় যে অনেক কাজ অলরেডি হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা আসলে কিভাবে বের করবো, বা এই জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করবো যে সবাই বর্তমানে এই টপিকের দিকে বেশি কাজ করতেছে? আগে সবাই যেটা বলতো, যেটা খুবই কমন অ্যাডভাইস যেটা সবার থাকে, যে আপনার যেটা নিয়ে কাজ করতে ইচ্ছে এটা নিয়ে করে না, কিন্তু এইটা আসলে সবার ক্ষেত্রে কাজ করে না। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা একটা ট্রিক ইউজ করতে পারি, যে আমরা একটা পর্যায়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কনফারেন্স জার্নাল চিনে ফেলি। আমাদের কিছু পরিচিত লোকাল কনফারেন্স থাকে, ইন্টারন্যাশনাল কনফারেন্স থাকে। আমরা যদি কনফারেন্সের পেজ গুলোতে যাই এবং লাস্ট ইয়ার বা রিসেন্ট ইয়ারে কি কি কাজ হয়েছে এই কাজগুলো দেখি, ওখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি। বুঝতে পারছি? যেমন হচ্ছে রিসেন্টলি যদি বলি, আমাদের একটা কক্সবাজারে কনফারেন্স হয়, প্রতি বছর হয়ে থাকে, 27-28 বার হয়ে গেছে। এই কনফারেন্সে আমরা সবগুলো পেপারই কিন্তু আমরা দেখতে পারবো, ওখানে কি আছে, পেপারের টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ফ্রিতে ওগুলো সবকিছু দেখা যায়, এবং ওখান থেকে কিন্তু আমরা আইডিয়া গুলো নিতে পারবো যে রিসেন্টলি মানুষ কি কি কাজ করতেছে। আচ্ছা, বুঝতে পারছি? ওখানে যেমন গত বছর হয়তো 500 বা 600 পেপার একসেপ্ট হয়েছে, তো ওখান থেকে তো আমি পেপার টাইটেল গুলো দেখলে, আর তখন ওখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে হয়তো এই কাজটা আমার ইন্টারেস্টিং লাগতেছে, আমি একটু আর এক্সপ্লোর করি। বুঝতে পারছি? জি স্যার, এটা একটা দিক হতে পারে আমার কাছে মনে হয় যে এটা টপিক সিলেক্টের জন্য। জি স্যার, বুঝতে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। সরি একটু ইন্টারাপ্ট করার জন্য, গাইস প্লিজ আমাদেরকেও বা ওই স্যার এইসব বলে সম্বোধন করবেন না প্লিজ। ইটস এ ওপেন কমিউনিটি, ইটস এ কমিউনিটি। সো আই গেস এখানে একটা কথা যুক্ত করতে চাই, সেটা হলো আমার টিচার ছিলেন, আমার ভার্সিটি টিচার ছিলেন ব্যাচেলরে। দ্যাটস আ ডিফারেন্ট কেস ম্যান, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাবরিনা আপু একটা কোশ্চেন করছিল, আপু কি আছে? জি ভাইয়া আছে। আচ্ছা, ঠিক আছে আপু। যে মেন ফার্স্ট কোশ্চেনটা মনে হচ্ছিল হচ্ছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটির বিষয়টা, তাই না? জি জি। আচ্ছা, আমি জিনিসটা কিভাবে দেখি যে হচ্ছে যে যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের যেটা আমার কাছে রিয়েলিটি মনে হয় সোজা কথাই, যে আমরা ফার্স্ট থেকেই আসলে টপ কনফারেন্সে পাবলিশ করার জন্য আমাদেরকে ওভাবে গাইডলাইন্স দেওয়া হয় না। আমার কাছে রিয়েলিটিটা মনে হয় আর কি সোজা কথা, যে আমরা যে ভালো ভালো কনফারেন্সে যে পাবলিশ করবো এই স্কিল সেটটা আমাদের ইনিশিয়ালি থাকে না, আর আমাদের ওভাবে এক্সপেরিমেন্টাল সেটআপও থাকে না যে আমরা ওই যে টপ লেভেল কনফারেন্সে সব পাবলিশ করবো বা Q1 জার্নালে পাবলিশ করবো। তো আমার ক্ষেত্রে মনে হয় যে আমরা ইনিশিয়ালি লোকাল কনফারেন্স গুলো দিয়ে শুরু করতে পারি। অ্যাটলিস্ট পুরো প্রসেসটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে কিভাবে একটা পুরো পেপার লিখতে হয় এবং পাবলিশ করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, সবকিছু। এই পুরো প্রসেসটা আমরা যখন শিখে ফেলবো, আমাদের যখন কনফিডেন্সটা চলে আসবে যে হ্যাঁ আমরা লোকাল একটা কনফারেন্সে জিনিসটা করতে পারি, এরপর আমরা হচ্ছে Q1 জার্নাল বা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের টপ কনফারেন্স গুলোতে ট্রাই করতে পারি। আর এক্ষেত্রে যে কোয়ালিটি কোয়ান্টিটির কোশ্চেনটা আসে, পিএইচডি তে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আসলে পেপার থাকলে জিনিসটা প্রোফাইলে ভ্যালু অ্যাড করে।
এখন কতগুলো অ্যাড করলাম এটা আসলে কিছু না, বুঝতে পারছি। আপনার টাইমের সাথে আপনার যেহেতু মানে আন্ডারগ্রেড যখন আপনার শেষ হয়েছে আর যখন আপনি অ্যাপ্লাই করতেছেন এর মাঝে যদি আপনার কন্টিনিউয়াস রিসার্চ দেখাতে পারেন, এই জিনিসটাই ম্যাটার করে, বুঝতে পারছে। মনে করেন আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে 21 সালে আর আপনি 25-এ অ্যাপ্লাই করতেছেন, এই 4 বছরে যদি আপনি কিছু না কিছু রিসার্চ জিনিস দেখাতে পারেন তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা আসলে একটা ইম্প্যাক্ট রাখে। এবং অবশ্যই ভালো জায়গাতে পাবলিকেশন দেখাতে পারলে তো ভালো, কিন্তু লোকালে থাকলেও কিন্তু আসলে সমস্যা নেই, বুঝতে পারছি কি কথাটা? জি ভাইয়া। ভাইয়া পরের একটা পয়েন্ট ছিল যে আমার যদি ডিফারেন্ট স্কিল থাকে পেপার পাবলিকেশনের ক্ষেত্রে, মানে আমি এক একটা টপিক নিয়ে আমি পাবলিকেশন করলাম, সেক্ষেত্রে মানে সেটা কি ভ্যালু অ্যাড হচ্ছে নাকি উল্টা নেগেটিভ হচ্ছে? অ্যাড হওয়ার বিষয়টা হচ্ছে যে আপনার যদি টপিক গুলো খুব কাছাকাছি হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে টপিক গুলো খুবই যদি দূরে দূরে হয় তাহলে জিনিসটা আসলে আমরা প্রোফাইল যখন আমরা দেখাবো শো করবো তখন জিনিসটা হাইলাইট না করে আমার কাছে ভালো মনে হয়। কারণ আমরা যদি পেপার পাবলিশ করে ফেলি আমাদের তো জিনিসটা করার কিছু নাই, কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আমরা জিনিসগুলো নিয়ে ওভাবে কথা বললাম না, আমাদের তো স্টেটমেন্ট অফ পারপাস দিতে হয়। তো তখন আমরা যেই উদ্দেশ্যে অ্যাপ্লাই করতেছি, যে কোনো একটা বা কাছাকাছি 2-3টা টপিক সিলেক্ট করে ওগুলো নিয়ে ফোকাস করলাম যে ওগুলোতে আমরা কি কি কাজ করেছি, বুঝতে পারছি কথাটা। আর আমরা চেষ্টা করবো যে আমরা যখন পিএইচডি তে অ্যাপ্লাই করতেছি কাছাকাছি 1টা বা 2টা টপিক সিলেক্ট করে নিতে, যে আমরা এই 1টা বা 2টা টপিকে কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে। এবং ওই রিলেটেড আমরা কি কি কাজ করছি এগুলো নিয়েই সবসময় কথা বলবো। বাকি যা যা করেছি ওগুলো থাকলো আমাদের প্রোফাইলে, বাট ওগুলো নিয়ে আমাদের এত কথা বলার দরকার নেই। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো সাপোজ আমি ডিপ লার্নিং এ কাজ করি, সেই সমস্যাগুলো সাপোজ বাংলাদেশ বেসড আমি কোনো রিসার্চ করছি, কিন্তু আমি পিএইচডি এর প্রফেসরের যার কাছে আমি অ্যাপ্রোচ করব, তিনি হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে কাজ করেন কিন্তু তিনি ডিপ লার্নিং এ কাজ করেন। এই ক্ষেত্রে কি কোনো ইস্যু হয় যে আমি কোন ডোমেইনে কাজ করতেছি? না না, এই এই বাংলাদেশ জিনিসটা এটা সমস্যা হয়নি, এটা সমস্যা হয় না। আপনি কাজটা দেখাতে পারলেই হলো, আপনার যে কন্ট্রিবিউশনটা হাইলাইট করতে পারলেই হলো। এটা এখন আপনি বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য করেন না ইংলিশের জন্য করেন, জিনিসটা ম্যাটার করে না, ঠিক আছে। আপনি একটা জিনিস ধরে আপনি একটা প্রবলেম সলভ করছেন, জিনিসটাই ম্যাটার করে। ঠিক আছে। এটার কোশ্চেন আছে? শিহাব হ্যান্ড রেজ করে আছে, I guess। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, মানে আমাদের এআইএমএল সেক্টরে যারা একবারে ফ্রেশার আছে, মানে আমরা দেখছি যে অনেক সময় সেক্টরে জবের সার্কুলার বা সুযোগ খুবই কম আসে, আর যেগুলো আসে সেগুলা দেখা যায় 2 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স হয়। আবার দেখা যায় অনেক সময় অ্যাপ্লাই করলে ইন্টারভিউর জন্য ডাকা হয় না, বা 2-1টাতে হয়তো টাস্ক দেয়, দিলে হয়তো ওগুলা সাবমিট করলে আর পরবর্তীতে রেসপন্স পাওয়া যায় না। এক্ষেত্রে এআইএমএল ফিল্ডে বাংলাদেশের পার্সপেক্টিভে জবের জন্য আর কি কিভাবে আরো নিজেকে প্রিপারেশন নেওয়া যায় বা কিভাবে আরো ভালোভাবে নিজে প্রিপেয়ার করা যায়, এটা একটু জানতে চাচ্ছিলাম। আমার হয় তৌফিক ভাই জিনিসটা অ্যান্সার করলে ভালো হয়। তৌফিক ভাই আছে? হ্যাঁ, আমি তো আছি। ওকে, শিহাব ভাইয়ের কাছ থেকে কোশ্চেন আসবে আমি তো চিন্তাই করি নাই। প্রথমে একটা বিষয়, শিহাব ভাই আপনার কোম্পানি কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি করে, বুঝছেন। সার্কুলার দেয়, তারপর অ্যাসাইনমেন্ট চায়, জমা দেয় পোলাপান, তারপর হচ্ছে কোনো রেসপন্স করে না, বা 2-1 জন নিয়ে আর কোনো কথা নাই। আমি কি কারেক্ট? আচ্ছা ভাই, আমি বর্তমানে ওইখানে নাই, মানে আমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, তো পরবর্তীতে আর কি বর্তমানে আর কি ইন্টার্নশিপ নাই, আমি ইন্টার্ন হিসাবে। থাক, কোম্পানির নাম না বললেই সবচেয়ে ভালো হয় এখন। ওকে, আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা অনেক বেশি। এআইএমএল এর পারফেক্ট জব পাওয়া প্রথম দিকে খুবই টাফ। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস ফলো করা যেতে পারে, যেটা হচ্ছে নিজের প্রোফাইলটা ভারী করা। কিছু হচ্ছে আপ টু ডেট প্রজেক্ট, একটু ডিফারেন্ট টাইপ প্রজেক্ট। ধরেন যে আপনি একটা এমএল এর কাজ করলেন, হইলো সেটা অনেক সিম্পল কাজ বা একটা চ্যাটবটের কাজ, এলএলএম রিলেটেড, র্যাগ রিলেটেড, যেটাই হোক, হইলো সেটা অনেক সিম্পল কাজ বা হচ্ছে মডারেট লেভেলের কাজ। সবসময় চেষ্টা করতে হবে কাজটা যেন আমি ডেপ্লয় করি। সেই ক্ষেত্রে হচ্ছে রেন্ডার আছে, এটা সম্পূর্ণ ফ্রি। এইখানে যে কোনো ব্যাকএন্ড সিস্টেম ডেপ্লয় করা যায়। আমরা চেষ্টা করব যে একটা হচ্ছে মডেল ডেভেলপ করার পরে
সেটার যে বাইনারি ফাইলটা সেটা হচ্ছে স্টোর করে এরপর হয়তো ফ্লাস্ক ইন্টিগ্রেট করতে পারি, জ্যাঙ্গো ইন্টিগ্রেট করতে পারি, আরো মানে শো অফ এর জন্য ডকার ইনজিনিক্সও অ্যাড করা যেতে পারে। এগুলো করে হচ্ছে ডিপ্লয় করব এবং আমাদের যে কোডটা আছে এইটার উপর একটা ডেমো রাখবো আমরা। এরপর হচ্ছে আমাদের সিভিতে ওইটা অ্যাড করব, লাইভ লিঙ্কটা অ্যাড করব। তখন অ্যাপ্লিকেশন যখন করা হবে কোথাও, সে দেখবে যে আরো হয়তো বা 50 জন সাবমিট করছে, সকলেরই গিটহাব প্রজেক্ট দিছে ভরি ভরি, 8টা 10টা 5টা দিছে, কোড আছে, বাট ডেপ্লয়মেন্ট আসলে কয়জন করে? আমার মনে হয় যে আমি খুব বেশি যদি ধরে নেই, ধরুন 30% একটা এমএল মডেল ডিপ্লয় করা আছে। তো আপনি যদি আপনার যদি ডিপ্লয়মেন্ট থাকে 2-3টা এমএল মডেলের, তাইলে কিন্তু অলরেডি 70% যে বাদ হয়ে গেল, আপনি এখানে পড়লেন না, আপনি 30%-এ চলে আসলেন। এরপর হচ্ছে কিছু টেকনিক্যাল জিনিসপত্র লেখা, এগুলা শো অফের জন্য বলতে পারেন, বা হচ্ছে নিজের শেখা শেয়ার করার জন্য বলতে পারেন, কমিউনিটি কন্ট্রিবিউশনের জন্য বলতে পারেন। তো আপনার যখন টুকিটাকি লেখালেখি থাকবে, তখন তারা বুঝবে যে না, আপনি আসলে আপ টু ডেট, আপনি অনেক কিছু জানেন। আপনার হচ্ছে 8-10 টপিকে লিঙ্কডইনে লেখা আছে, বা আপনার পার্সোনাল ব্লগে লেখা আছে, এইখানে আপনি একটু আলাদা হয়ে গেলেন। এরপর একটা বিষয় আসে যে সার্কুলারই তো হয় না, যখনই সার্কুলার দেখি 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স চাই, তাই না? এটা একটা মানে খুবই খারাপ একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে লিস্ট আউট করবেন আপনার যে নলেজটা, সাপোজ হচ্ছে আপনি কম্পিউটার ভিশনে আপনি ভালো জানেন, বা হইতে পারে আপনি এনএলপি নিয়ে কাজ করেন, আপনি হচ্ছে লিস্ট আউট করবেন কোন কোম্পানি কি নিয়ে কাজ করতেছে। করার পরে আপনি হচ্ছে ওদের যে টপ লেভেলে আছে, ধরেন সি লেভেলে যারা আছে বা ডিরেক্টর লেভেলে যারা আছে, ওদের হচ্ছে সরাসরি কোল্ড মেল পাঠাবেন। তো এরকম পাঠাইলে আপনি দেখবেন কি, যদি হচ্ছে 50টা কোল্ড মেল পাঠান, আমি শিওর যে আপনার এরকম যদি একটা প্রোফাইল রেডি থাকে, আপনার ডেপ্লয়েড করা আছে, আপনি আর্টিকেল লিখতেছেন, আপনার ডেমো আছে, আপনার হচ্ছে যে জিনিস নিয়ে ওরা কাজ করতেছে তার সাথে আপনার কাজটা রেলিভেন্ট, সেই ক্ষেত্রে আপনি 50টা অ্যাপ্লাই করলে আপনি অন্তত 2-3টা ইন্টারভিউ আপনি করতে পারবেন, সিকিউর করতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর অবশ্যই অবশ্যই সবসময় চেষ্টা করবে হচ্ছে গ্লোবাল যে কোম্পানিগুলো আছে যারা হচ্ছে রিমোটলি হায়ার করে, এদেরকে রিচ আউট করার জন্য। সেই ক্ষেত্রে একটা উপায় হইতে পারে কোল্ড মেল, তারপর হচ্ছে লিঙ্কডইনে তো জব দেখা যায়, আরো অনেক অনেক সাইট আছে যেখানে জব দেখা যায়, এগুলো সবসময় মানে নজর রাখতে হবে। শিহাব ভাই, আমি কি একটু মানে একটুখানি হলেও ক্লিয়ার করছি আপনাকে? জি ভাই বুঝতে পারছি। আমি এবার আসলে খুঁজতেছি আর কি, মানে গতকালকে আমার ফাইনাল ডিফেন্স শেষ হলো আর কি, যদি আমি লাস্ট কিছুদিন থেকে আর কি দেখতেছি আর কি জবের জন্য, এই জন্য আর কি। সবসময় কিন্তু চেষ্টা জি ভাই, আপনি চেষ্টা করতে হবে যে ইন্ড টু ইন্ড কাজ করার জন্য। ইন্ড টু ইন্ড না থাকলে কোম্পানি ভয় পায়। সবসময় কোম্পানি যখনই একজন নতুন কাউকে নেয়, সে ফ্রেশার হইতে পারে, 2-1 বছরের এক্সপিরিয়েন্স সে হইতে পারে, তাকে যখন কোম্পানি রিক্রুট করে তখন কোম্পানি অনেক ভয় থাকে যে এই ছেলেটাকে যে আমি নিতেছি, সে হয়তো বা নোটবুকে বা হচ্ছে কোলাবে মডেল ট্রেন করছে। তো আমার যে ডেভেলপমেন্ট সার্ভার আছে বা আমার যে প্রোডাকশন সার্ভার আছে সেটা হয়তো বা এডাব্লিউএস এ, বা আমার যে ডেভেলপমেন্ট সার্ভার আছে সেটা হয়তো বা আমি নিজেই কোনো একটা ওপেন সিস্টেমে সেটা হোস্ট করে রাখছি। ওইখানে কানেক্ট হইতে গেলে ধরেন এসএসএইচ দিয়ে কানেক্ট হইতে হবে। দেখা গেল যে ছেলেটা অনেক নোটবুকে কাজ করছে, বাট এখন পর্যন্ত এসএসএইচ এর কাজই জানে না, বেসিক হচ্ছে লিনাক্স কমান্ড জানে না। এরকম মানে অনেক ধরনের বিষয় আসে আছে, কোম্পানি কোন এনভায়রনমেন্টে কাজ করে তার উপর ভ্যারি করে। কিন্তু সামারি হচ্ছে কোম্পানি নিজেই ভয় পায় রিক্রুটমেন্টের সময়, যে আমি কাকে নিব, সে কি পারে না পারে, পরে যে ভেজাল হবে। এর জন্য আপনার চেষ্টা করতে হবে বা আমাদের চেষ্টা করতে হবে, আমরা যারা ফ্রেশার, কোম্পানিকে সাহস দেওয়া যে আমার প্রোফাইলটা এমন ভাবে হচ্ছে সাজানো গোছানো, এবং ইন্টারভিউ এর সময় আমি এমন ভাবে কথাবার্তা বলবো, কোম্পানি যাতে বলতে পারে যে না, আমি ভরসা পাই, একে নিয়ে আমি খুব একটা বেশি বিপদে পড়বো না, বা এর ভেতরে সম্ভাবনা আছে। এরকম জিনিসটা ক্রিয়েট করতে হবে আর কি। আর জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। টেকনিক্যাল বিষয় নিয়ে তো অলরেডি সজীব ভাই কথাই বলছে, ওই বিষয়ে আমি আর কথা জি জি বলতেছি না। ওকে ওকে মেহেদি, আপনার মেবি একটা কোশ্চেন ছিল রিসার্চ সম্পর্কিত, আপনি চাইলে অভি ভাইকে করতে পারেন কোশ্চেনটা। মেহেদি কি আছেন? হ্যালো,
হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, যে আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে মেশিন লার্নিং এর উপরে কোর্স করতেছি। আমি যদি অ্যাপ্লাই পর্যায়ে এইটা থেকে মানে বেনিফিট হওয়ার জন্য কোনো প্রজেক্ট বা রিসার্চ পেপার করি, তাহলে আমি কিভাবে শুরু করতে পারি? আর ওনারা যেরকম ভাবে করাচ্ছে, সাপোজ বেসিক মেশিন লার্নিং এর পয়েন্টগুলো ফোকাস করতেছে ভাইয়ারা, তো এটা আসলে একটা 6 মাস ডিউরেশনের কোর্স। তো সেখান থেকে আমি শিখে আমি এজ এ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমি কি জব সেক্টরে যে ভালো কিছু করতে পারবো ওইটুক শিখার মাধ্যমেই, না তার সাথে আমার আরো এক্সট্রা কিছু মানে আরো অ্যাডভান্স শিখতে হবে ফার্স্ট অফ অল জব সেক্টরে? এটা আসলে ডিপেন্ড করে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন। এখন পর্যন্ত আপনি কি কি শিখছেন? ছোট্ট একটা সামারি যদি দেন আমাদের। ভাইয়া আমি কোর্সটা শুরু করছি 25-26 দিন যাবত। আমাকে উনি শুরুতে পাইথনের বেসিক গুলো শিখাচ্ছে, এখনো মেশিন লার্নিং এ ডিপলি ভাবে যায়নি। এরপর মডিউলটা দেখছেন আপনি? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি যে এখন আর কি মানে টু দ্য পয়েন্টে বলতে পারছি না। মানে আমি এখানে প্রি নিউ তো তার জন্য। ওকে, এখন এটা আসলে ডিপেন্ড করে আপনার কোর্সটা কিরকম। এটা যদি একদম বিগিনার লেভেলের কোর্স হয় তাহলে তো অবশ্যই সে শুধু আপনাকে হয়তোবা টার্মের সাথে পরিচয় করে দিচ্ছে, এরপর আপনার আরো অনেক কিছু শিখতে হবে। বাট এটা যদি এমন হয় যে 0 টু অ্যাডভান্স, তাহলে তো আপনি অনেক কিছুই জানবেন। কিন্তু সবসময় চেষ্টা করতে হবে নিজে থেকে হচ্ছে যা যা শিখলাম পাইথনের, এমএল এর, এরপর হচ্ছে 2-3টা হচ্ছে একটু ডিফারেন্ট প্রজেক্ট করার, যাতে আপনার লার্নিংটা এখানে রিফ্লেক্ট হয়। এরপর হচ্ছে ওই যে আমি যে একটু আগে বললাম শিহাব ভাইকে যে ডেপ্লয়মেন্ট করার, ওই ডেপ্লয়মেন্টও যাতে আপনার থাকে। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তানিয়া ইসলাম, আপনার একটা কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার এই রিসার্চ পেপার নিয়ে কোশ্চেনটা ছিল যে আমি একজন বিগিনার, তো আমি শুরু করতে চাচ্ছি রিসার্চ পেপারটা মানে মেশিন লার্নিং থেকে। তো ফার্স্ট অফ অল আমার রুট ম্যাপটা কিভাবে আর কি হতে পারে, যে আমি কি দিয়ে ফার্স্টে শুরু করব, যে বিগিনার হিসেবে শুরুর দিকটা আমার কেমন হবে? অভি ভাই, আপনার কোশ্চেন। বিগিনার হিসেবে যদি বলতে চাই যে আপনার যদি হচ্ছে যে মেশিন লার্নিং সম্পর্কে একটু নলেজ থাকে, জিনিসটা কিন্তু ভালো। যে মেশিন লার্নিং আপনি কিছু প্রজেক্ট করে রেখেছেন, তাহলে তাহলে আমার কাছে মনে হয় যে আপনি পেপার টেপার নিয়ে কাজ করার জন্য রেডি থাকেন। হ্যাঁ, আমি যেভাবে একটু আগে বলতেছিলাম মাসুদ এর ক্ষেত্রে, যে আপনাকে ওই যে আগে একটা প্রবলেম সিলেক্ট করতে হবে। আপনি একটা সহজ করে যদি আমরা প্রবলেম সিলেক্ট করতে চাই, একটা কনফারেন্স সিলেক্ট করলাম। আমরা একটা রিসেন্ট কনফারেন্সে লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে পেপার গুলো দেখলাম, আমরা একটা টপিক সিলেক্ট করলাম, আমাদের ভালো লাগলো, এবং ওইটাকে আমরা একটা প্রজেক্টের মতো চিন্তা করে ওটাকে আমরা রেপ্লিকেট করার ট্রাই করলাম। আমরা দেখলাম যে ওরা যেভাবে পেপারটা ডিসক্রাইব করছে, মেথোডলজিতে কথাগুলো বলছে, ওভাবে আমরা ফলো করে ওই পেপারটাতে সেম রেজাল্ট বা কাছাকাছি রেজাল্ট আনতে পারি কিনা, বুঝতে পারছি। এন্ড দেন আমরা ওটা থেকে চিন্তা করবো যে আমরা এখানে নতুন কি কন্ট্রিবিউশন দিতে পারি। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে যদি অ্যাপ্রোচ করি, ইনিশিয়াল ক্ষেত্রে জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় কাজে দেয়। ঠিক আছে, আর আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যদি ইউনিভার্সিটির প্রফেসর থাকে বা ফ্রেন্ডস থাকে, তাদের সাথে একটা রিসার্চ গ্রুপ ফর্ম করো এবং তাদের সাথে কথা বলে ডিসকাস করে কাজটা করো। আমি দেখছি রিসার্চ একাই করা অনেক কঠিন হয়েছে, তার সাথে কথা বলে করলে জিনিসটা কিন্তু অনেকটাই কাজে দেয়, অনেকটা ফাস্টার হয়। থ্যাংক ইউ ভাইয়া। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে রিসার্চ রিলেটেড? ওকে, আমার মনে হয় রিসার্চ রিলেটেড আর কোনো কোশ্চেন নেই। আমাদের আসলে ক্লোজ করে দিতে হবে, প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আমাদের অনেক টাইম হয়ে গেছে। ভাইয়া 1 মিনিট ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আজকে তো আমাদের যে টোটাল 3টা প্রোগ্রাম হলো, মানে আমার মনে হয় সবগুলার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো দয়া করে কি একটু লিংক শেয়ার করবেন, যাতে আমি স্ক্রিন রেকর্ড গুলো আবার পাই। আর আমি অনেক ক্ষেত্রে আপনাদের কথাগুলো নোট করে রাখি, তো তো আজকে আমি নোট করতে পারিনি, দুঃখিত। আমাদের আগের 2টা হচ্ছে আপলোড করা আছে, আমি ডিসকর্ডে দেখে আরেকবার শেয়ার করে দিব।
আজকেরটা আমি রেকর্ড করছিলাম, বাট মাঝখানে আমার একটু সমস্যা হয়েছিল। শিহাব ভাই কি ফুল রেকর্ড করছেন? জি ভাই, এখন পর্যন্ত তো রেকর্ড হচ্ছে আর কি। ওকে ওকে, তাহলে দেখি আমরা প্রসেস করে আচ্ছা আজকের মিটিংটা হয়তো বা সামনের সপ্তাহে আপলোড করার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আগের মিটিং দুইটা একটু কষ্ট করে দয়া করে লিংকটা আবার দিয়ে দিও হ্যাঁ, ডিসকর্ডে অথবা অন্য কোথাও। ডিসকর্ডে দিয়ে দিব। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। প্রায় 11টা বেজে গেছে, আমাদের ক্লোজ করে দিতে হবে। ইনশাল্লাহ আবার থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য। চেষ্টা করবো নেক্সট মান্থে আবার করার জন্য, আয়োজন করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও বেশি বেশি কাজ শিখেন, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাসড হন। আস্তে আস্তে পৃথিবীটা অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে, টেকনোলজি এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, অ্যাডাপ্ট করাই অনেক অনেক কষ্টের। আপনারা এখনো যারা স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে অনেক সময় আছে, যদি কিনা আপনারা পার্ট টাইম কোনো জবে না থাকেন। তো আপনাদের যে সময়টা শুয়ে বসে থাকবেন না, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা তো সবসময় দিবেন, বাট চেষ্টা করবেন নিজের ক্যারিয়ারের জন্য কিংবা ফিউচারের জন্য কিছু একটা করার। আর সবসময় চেষ্টা করবেন আপনি যা যা শিখতেছেন একটা সময় যাতে আপনার দেশের জন্য বা হচ্ছে আপনার কমিউনিটির জন্য এটা রিটার্ন করতে পারেন, কোনো লার্নিং যাতে বৃথা না যায়। তাই আমার লাস্ট কথা হচ্ছে, আপনারা যারাই যা শিখেন, ইনিশিয়ালি মনে হইতে পারে যে আপনি অনেক কম জানেন বা ভালো মতো কোনো কিছু জানেন না, বাট সবসময় চেষ্টা করেন যতটুকুই জানেন, যতটুকু শিখছেন, অল্প করে হলেও একটু গুগল ডকে লেখেন, এরপর সেটা লিঙ্কডইন আর্টিকেল হিসেবে ছাড়েন বা হচ্ছে ব্লগ স্পটে ছাড়েন, যাতে আপনার থেকে যারা ছোট তার আইডিয়াটা পায়। এটা চেষ্টা করবেন রিটার্ন করার জন্য সবাইকে। ওকে, থ্যাংক ইউ। আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো একটা সেশনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাই।